হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আমরা পুজোর ছুটি কাটিয়ে আবার আমরা মূল স্রোতে ফিরেছি এবং কোঅর্ডিনেট জিওমেট্রির যে ক্লাস আমরা পুজোর আগে স্টার্ট করেছিলাম সেই ক্লাস আবার কন্টিনিউ হবে আজ থেকে। আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির যে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডব্লিউবিজেই, জেই মেন, জেই অ্যাডভান্সের যে সমস্ত ক্লাস দেওয়ার কথা ছিল তার পার্ট 2 ক্লাস আজকে হবে। পার্ট 1 ক্লাস আগের ক্লাসে হয়ে গিয়েছে, যদি সেটা না দেখে থাকো অবভিয়াসলি উপরে আই বাটনে গিয়ে দেখে নাও। অ্যাকচুয়ালি আজকের যে ক্লাসটা সেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই কারণ আজকের ক্লাসটাতে আমরা বেশ কিছু বেসিক আইডিয়া যেগুলো তোমরা তোমাদের এইচএস এর যে টেক্সট বুক ফলো করো সেই বইতে কোনোদিনও পাবে না। তো এরকম বেশ কিছু বেসিক আইডিয়া এবং তার শর্টকাট রুল আমি শিখিয়ে দেবো, যে রুলস গুলো, যে শর্টকাট ফর্মুলা গুলো দিয়ে তোমাদের কিন্তু এরপরে যেই মেন, যেই অ্যাডভান্স সেটা ডব্লিউবিজেই বিভিন্ন অঙ্ক করতে অবশ্যই কাজে লাগবে। তো এই শর্টকাট রুল গুলোকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং তবেই সেটা তোমরা মনে রাখতে পারবে। এবং এগুলো ভালো করে শেখার জন্য, বোঝার জন্য, মনে রাখার জন্য অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসো এবং যে শর্টকাট রুল, অসংখ্য শর্টকাট রুল আজকের ক্লাসে আমরা শেখাবো। তো সেই শর্টকাট রুলস গুলোর সাথে সাথে আমি একটা করে প্রবলেম করে দিয়ে বুঝিয়ে দেবো যে কিভাবে এই শর্টকাট রুল গুলোকে অ্যাপ্লাই করতে হয়। তোমাদের কাজ হচ্ছে একটা নোটবুক নিয়ে বসো, পেন নিয়ে বসো, এই ক্লাসটাকে কমপ্লিটলি দেখো। শর্টকাট যে রুলস গুলো আমি শেখাবো, ফর্মুলা গুলো শেখাবো, সেগুলো তোমরা খাতায় নোট আউট করো। নোট ডাউন করার পর তোমরা সেগুলো দিয়ে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো নিজেরা করার চেষ্টা করো, আদারওয়াইজ তুমি আমার এখান থেকে সলিউশন দেখে নাও। কিন্তু প্র্যাকটিস করো, না হলে কিন্তু এই সমস্ত রুলস ফর্মুলা কিছু মনে থাকবে না। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। কিন্তু তার আগে বলবো, যদি ক্লাস ভালো লাগে দেন অবভিয়াসলি লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি এরকম ক্লাস আরো আগে দেখতে হয় এবং তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কারণ এরকম ডব্লিউবিজেই, জেই মেন, যে অ্যাডভান্সের বিভিন্ন ক্লাস তো আসবেই, সাথে অঙ্কের ক্লাসের সাথে সাথে বিভিন্ন রকম ইনফরমেটিভ ক্লাস, বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু পাবলিশ করা হয়। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। সবার প্রথম আজকে ইন্ডেক্সটা একটু তোমাদেরকে ঝালিয়ে নিয়ে যে কি কি পড়বো আজকে ক্লাসে। সবার প্রথম ইন্ডেক্সে দেখো সেকশন ফর্মুলা, কোঅর্ডিনেট জিওমেট্রি, 2 ডাইমেনশনাল জিওমেট্রির সবার প্রথম সেকশন ফর্মুলা দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে। যদিও এর আগের ক্লাসে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক আইডিয়া যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। তারপর এই ক্লাসটা দেখলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো সেকশন ফর্মুলা তোমরা বলবে স্যার আমরা ক্লাস 9 থেকে শিখে আসছি, এটা নতুন কি আছে? এর মধ্যে নতুন এটাই যে আমি বেশ কিছু শর্টকাট ফর্মুলা শেখাবো এবং সেই শর্টকাট ফর্মুলা দিয়ে তোমাদেরকে প্রবলেম সলভ করা শিখিয়ে দেবো। তো সেই জন্যই এটা ইম্পর্টেন্ট। এখানে সেকশন ফর্মুলার ইন্টারনাল, এক্সটার্নাল ডিভিশন অর্থাৎ অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, এগুলো পড়াবো। এর ফর্মুলা, শর্টকাট ফর্মুলা ইত্যাদি যাবতীয় পড়াবো। তারপর আসবো হারমোনিক কনজুগেট, দুটো পয়েন্ট একে অপরের হারমোনিক কনজুগেট কিভাবে হয়, বা একটা পয়েন্ট দেওয়া থাকলে তার হারমোনিক কনজুগেট কিভাবে বের করতে হয় তারও শর্টকাট ফর্মুলা আমি শিখিয়ে দেবো এবং এর প্রবলেম সলভ করে দেবো। নেক্সট হচ্ছে সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল এন্ড ভেরিয়াস শর্টকাট, মানে হচ্ছে সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের ভারকেন্দ্র, আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, বা এটাকে আমরা ভারকেন্দ্র বা সেন্ট্রয়েড বলি। সেন্ট্রয়েড অ্যাকচুয়ালি কি জিনিস এবং এই সেন্ট্রয়েড কে বের করার বিভিন্ন শর্টকাট ফর্মুলা, বিভিন্ন প্রবলেমে কিভাবে কাজে লাগাবো সেগুলো শিখে নেবো। সার্কাম সেন্টার এন্ড ভেরিয়াস শর্টকাট রুল, সার্কাম সেন্টার মানে হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র আমরা জানি পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয়, সেটা সংক্রান্ত কিভাবে সেটাকে বার করবো, কিভাবে এগুলোকে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে শর্টকাট রুলস দিয়ে ইমপ্লিমেন্ট করবো সব শিখে নেবো। ইন সেন্টার মানে হচ্ছে অন্তঃকেন্দ্র, অর্থ সেন্টার মানে হচ্ছে লম্ব কেন্দ্র, এবং এরিয়া অফ ট্রায়াঙ্গেল এন্ড সাম শর্টকাট রুলস। এরিয়া অফ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন শর্টকাট রুল শিখবো এবং সেই রুলস গুলোকে অ্যাপ্লাই করে করে প্রত্যেকটা টপিকের উপর একটা করে আমি প্রবলেম সলভ করে তোমাদের দেখিয়ে দেবো সাম ওয়ার্কআউট এক্সাম্পলের মাধ্যমে। তাহলে চলো সবার প্রথম আজকে শুরু করবো সেকশন ফর্মুলা দিয়ে। দেখো সেকশন ফর্মুলা সবার প্রথম হচ্ছে যে ইন্টারনাল ডিভিশন বা অন্তর্বিভক্ত এবং এক্সটার্নাল ডিভিশন বা বহির্বিভক্ত কখন বলা হয় সেটা আগে জানতে হবে। সবার প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ডেফিনেশন বলছে ইফ পি বি এনি পয়েন্ট অন দ্য লাইন এ বি, অর্থাৎ এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, বা তোমরা এভাবে ধরো এটা একটা লাইন হচ্ছে এ বি। এই এ বি, এখানে ধরো বি পয়েন্টটা আছে, এখানে ধরো একদম এন্ড পয়েন্টে এ আছে। এই এ বি পয়েন্টে, এ বি দুটো পয়েন্টের মধ্যে যদি পি একটা পয়েন্ট থাকে যে কোনো জায়গায়, এ বি এর মধ্যে যদি পি একটা পয়েন্ট থাকে যে কোনো জায়গায়, তাহলে পি পয়েন্টটা দেখো এ বি এর যেহেতু মধ্যে থাকছে তাই এটাকে বলা হবে পি পয়েন্টটা এ এবং বি কে একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত করতে গেলে পি পয়েন্টটাকে এ বি এর মধ্যে থাকতে হবে, আর যদি পি পয়েন্টটা এ বি এর বাইরে কোনো জায়গায় থাকে তাহলে বলা হবে যে পি পয়েন্টটা এ আর বি কে বহির্বিভক্ত করছে নির্দিষ্ট অনুপাতে। এবার অনুপাতটা কিভাবে বার করবে? যদি অন্তর্বিভক্ত করে তাহলে পি পয়েন্টটা এ আর বি এর মধ্যে আছে, সেক্ষেত্রে এপি আর পিবি, অর্থাৎ এপি ইস টু পিবি, এই যে এপির দৈর্ঘ্য আর পিবির দৈর্ঘ্য, এদের অনুপাতটাই হচ্ছে অ্যাকচুয়ালি, যদি আমরা ধরে নিই এম ইস টু এন, তাহলে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করছে পি বিন্দুটা। কাকে অন্তর্বিভক্ত করছে? কাদেরকে? এ আর বি কে। একইভাবে যখন বহির্বিভক্ত করবে তখন পি বিন্দুটা এ আর বি এর বাইরে থাকবে এ বি পয়েন্টের, কিন্তু সেম স্ট্রেট লাইনে থাকবে অবভিয়াসলি, অন্য কোনো জায়গায় এখানে থাকলে হবে না, সেম স্ট্রেট লাইনে থাকবে কিন্তু এ আর বি এর বাইরে থাকবে। সেক্ষেত্রে বহির্বিভক্ত করবে এবং বহির্বিভক্ত কি অনুপাতে করবে? সেম
এপি ইস টু বিপি, অর্থাৎ এই লেন্থটা আর এই পুরো লেন্থটা এদের অনুপাতটাই হবে সবসময় কিন্তু অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করার অনুপাতটা। তাহলে কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে, কি অনুপাতে বহির্বিভক্ত করছে, সেটা আমাদেরকে যদি বলতে হয় তো সর্বদা আমাদেরকে এপি ইস টু বিপি, অর্থাৎ যে বিভক্ত করছে সে অন্তরই হোক বহিরই হোক সে কিন্তু দুটোর মধ্যে কমন থাকবে। দেখো এ পি পি এর মধ্যে পিটা কমন, বিপি এর মধ্যে পিটা কমন, তো পিটা এখানে অন্তর্বিভক্ত করছে বা বহির্বিভক্ত করছে। কোনো ক্ষেত্রে যদি আমাদেরকে বলে এসি ইস টু বিসি সমান 2:3, তার মানে বুঝে নিতে হবে সি পয়েন্টটা অ্যাকচুয়ালি অন্তর বা বহির্বিভক্ত করছে। ওকে, এবার ধরো এসি ইস টু বিসি সমান বলে দেওয়া আছে 2:3, তাহলে আমি বুঝতে পারছি সি পয়েন্টটা বিভক্ত করছে, কিন্তু সি পয়েন্টটা অন্তর্বিভক্ত করবে না বহির্বিভক্ত করবে সেটা বোঝারও একটা উপায় আছে। তোমরা নিচে দেখো নোট দিয়ে এখানে লেখা আছে এবি বাই পিবি, অ্যাকচুয়ালি ইস টু কি আমরা বাই দিয়েও লিখতে পারি, এটা আশা করি তোমরা সকলেই জানো। তাহলে এসি ইস টু বিসি কে এসি বাই বিসি সমান 2/3 লিখতে পারি। এখন এই 2/3 যে রেশিওর ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, যেমন এখানে পজিটিভ হলে সবসময় কিন্তু আমরা জানবো ইন্টারনালি ডিভিশন মানে অন্তর্বিভক্ত করছে, কে করছে, যে কমন পাচ্ছে সে করছে, অর্থাৎ সি পয়েন্টটা কিন্তু ইন্টারনালি ডিভাইড করবে যখন রেশিওর ভ্যালুটা পজিটিভ আসবে। আর যদি রেশিওর ভ্যালুটা নেগেটিভ আসে সেক্ষেত্রে কিন্তু এক্সটার্নালি ডিভিশন হবে। অর্থাৎ যদি ধরো এখানে আমার এসি বাই বিসি সমান -2/3 আসতো, তাহলে এটা এই সি পয়েন্টটা আমাদের কি করতো, এ আর বি কে বহির্বিভক্ত করতো। তাহলে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কোন পয়েন্ট করছে এবং অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে সেগুলো কিন্তু আমাদের এই অনুপাতটা দেখেই বোঝা যাবে। ওকে, তো নেক্সট আমরা পেজে চলে যাই, দেখি সেখানে কি আছে। ফর্মুলা ফর ইন্টারনাল ডিভিশন, অন্তর্বিভক্ত হওয়ার শর্ত বা অন্তর্বিভক্ত হওয়ার ফর্মুলাটা কি। এটা শর্টকাট নয়, এর পরে শর্টকাট আসবে। এই ফর্মুলাটা জেনারেলি তোমরা ক্লাস 9 থেকে পড়ে আসছো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা। তো কি হয় না, এ x1 y1 যদি একটা পয়েন্ট হয় আর বি x2 y2 যদি অপর আরেকটা পয়েন্ট হয়, এবং এ আর বি এই দুটো পয়েন্টকে পি সাপোজ আরেকটা পয়েন্ট যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে বা ইন্টারনালি ডিভাইড করে, সেক্ষেত্রে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে। সেক্ষেত্রে পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এখানে বলা আছে, ওয়াই কোঅর্ডিনেট এখানে বলা আছে। কিভাবে আসছে এটা ভালো করে খেয়াল করো, আমি এটা মনে রাখার একটা নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে। ধরো এইভাবে লিখে নেবে, যে কোনো পয়েন্টের ইন্টারনাল ডিভিশন যখন বার করবে বা এক্সটার্নাল ডিভিশন বার করবে, ওপরে পয়েন্ট দুটো লিখবে, তাদের মাঝখানে তাদের অনুপাতটা লিখবে। এখানে যেহেতু m:n অনুপাতে ডিভাইড করছে, তো m:n এটাকে এইভাবে লিখবো। এরপর দেখো m দিয়ে এদিকে n দিয়ে এদিকে, অর্থাৎ m এর সঙ্গে একবার x কোঅর্ডিনেট b এর mx2 প্লাস n এর সঙ্গে a এর x কোঅর্ডিনেট nx1 বাই, যখন ইন্টারনাল ডিভিশন হবে তখন ওপর নিচে দুটোরই সিম্বল প্লাস হবে, আর যখন এক্সটার্নাল ডিভিশন হবে তখন কিন্তু এগুলো মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে ইন্টারনাল ডিভিশন, তাই mx2 প্লাস nx1 বাই m প্লাস n। একইভাবে তারপরে আবার m দিয়ে এর y কোঅর্ডিনেট, অর্থাৎ my2 প্লাস ny1 বাই m প্লাস n, এই হয়ে যাবে p পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে এই ফর্মুলা থেকে আমরা যে কোনো পয়েন্ট যদি আমাদেরকে বলে দেওয়া থাকে যে কোনো একটা পয়েন্ট সাপোজ p, এটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে অপর যে কোনো দুটো পয়েন্টকে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে যে কোনো দুটো পয়েন্ট এ বি কে, এ বির কোঅর্ডিনেট দেওয়া আছে, বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, এবং পি পয়েন্টটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে এটা বলা আছে। তাহলে আমাদের পি এর কোঅর্ডিনেট বার করাটা এই ফর্মুলার সাহায্যে করতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, চলো নেক্সট পেজ কি বলছে দেখি। এবার দেখো করোলারি 2 বা একটা অনুসিদ্ধান্ত এখান থেকে আমি দেখতে পাচ্ছি, যে বলছে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, মানে ধরো সাপোজ এটা এ, এখানে আছে এ, এখানে আছে বি, এবং পি পয়েন্টটা এদের মাঝে কোথাও একটা আছে, তখন m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, অর্থাৎ এ পিটা হচ্ছে m, পি বিটা হচ্ছে n। কিন্তু যদি পি পয়েন্টটা ঠিক মাঝখানে অবস্থান করে, সাপোজ ধরো এখানে অবস্থান না করে ঠিক এই মাঝখানে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে m আর n এর ভ্যালুটা কি হবে, তখন কিন্তু এপি এর ভ্যালুটা আর পিবি এর ভ্যালুটা সেম হবে, অর্থাৎ এপি এর লেন্থ আর পিবি এর লেন্থ সেম হবে, তার মানেই হয়ে যাবে m ইকুয়ালস টু n। মানে m ইকুয়ালস টু n যখন হবে তখন আমরা পি পয়েন্টটা মিড পয়েন্ট কে রিপ্রেজেন্ট করছে বা মধ্যবিন্দুতে একে অন্তর্বিভক্ত করছে আমরা বলবো। অর্থাৎ দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমাদের x1 y1 দেওয়া থাকে আর আরেকটা x2 y2 দেওয়া থাকে, এবং একে যদি বলা হয় যে পি বিন্দুটা একে কি করছে না সমদ্বিখণ্ডিত করছে বা মিডিল পয়েন্ট বার করতে বলে, তো মিডিল পয়েন্ট বার করার শর্তই হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইন্টারনাল ডিভিশনের ফর্মুলা করলাম mx2 প্লাস nx1 বাই m প্লাস n, সেখানে m ইকুয়ালস টু n পুট করে দেবো। যদি m ইকুয়ালস টু n পুট করে দিই তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের মিড পয়েন্টের ফর্মুলা চলে আসবে
x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ পি পয়েন্টের কোঅর্ডিনেট চলে আসবে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। এটা হয়ে যাবে পি পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে মিড পয়েন্ট বার করতে গেলে সবসময় আমাদেরকে এইভাবে বার করতে হবে। এরপর বেশ কিছু রিমার্কস আছে, দেখো দেখে নেবো। নাম্বার 1 রিমার্কস বলছে এই পি আলফা বিটা বি দা মিড পয়েন্ট। ধরো একটা স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইনের মিড পয়েন্টটা, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মিড পয়েন্টটা বলে দেওয়া আছে আলফা বিটা, এবং ধরো কোঅর্ডিনেট অফ এ ল্যামডা মিউ, এর কোঅর্ডিনেটটা দেওয়া আছে ল্যামডা মিউ। তাহলে অপর যে এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? সেই এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে মিড পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের দ্বিগুণ মাইনাস ল্যামডা কমা 2 বিটা মাইনাস মিউ। এটা হয়ে যাবে বি পয়েন্টের কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটটা বার করার শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা। অর্থাৎ মিড পয়েন্ট দেওয়া আছে এবং যে কোনো একটা এন্ড পয়েন্ট দেওয়া আছে, তাহলে অপর এন্ড পয়েন্ট বার করার ফর্মুলা হচ্ছে এটা। অর্থাৎ মিড পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের ডবল মাইনাস অপর এন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কমা মিড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের ডবল মাইনাস অপর যে কোঅর্ডিনেট আছে, অপর যে এন্ড পয়েন্ট আছে তার ওয়াই কোঅর্ডিনেট। ওকে, নেক্সট 2 নম্বর রিমার্কস কি বলছে? দ্য ফলোইং ডায়াগ্রাম উইল হেল্প টু রিমেম্বার দ্য সেকশন ফর্মুলা। যেটা আমি একটু আগেই বললাম যে এইভাবে এ আর বি যদি দেওয়া থাকে x1 y1 x2 y2, তার মাঝে ধরো বা তার মধ্যবর্তী যে কোনো জায়গায় পি একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা যদি m:n অনুপাতে এদেরকে অন্তর্বিভক্ত করে, তাহলে এদের ফর্মুলাটা মনে রাখার নিয়ম হচ্ছে এইভাবে m আর n লিখে নেবে, mটা বি এর সঙ্গে আর nটা এ এর সঙ্গে, এইভাবে অ্যারো দিয়ে তোমরা মনে রাখতে পারো যে এম এর যে এম গুলো গুণ হবে বি এর কোঅর্ডিনেটের সঙ্গে, এন গুলো গুণ হবে এ এর কোঅর্ডিনেটের সঙ্গে। ওকে, মনে রাখার এটা একটা সহজ উপায়। এই ছবিটা মনে রাখলে কিন্তু তোমাদের ফর্মুলাটা মনে রাখতে সুবিধা হবে। নেক্সট 3 নম্বর রিমার্কসে দেখো কি বলছে, ফর ফাইন্ডিং রেশিও। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ পড়লাম যে যদি এ আর বি দুটো যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আমাদেরকে দিয়ে দেয় এবং যদি বলে দেয় যে পি একটা পয়েন্ট এ আর বি কে সাম একটা 2:3 অনুপাত বা 3:5 অনুপাতে ইন্টারনালি ডিভাইড করছে, সেক্ষেত্রে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? অর্থাৎ এটা যদি হয় এ, এটা যদি হয় বি, সাপোজ এখানে পি একটা পয়েন্ট আছে, একে রেশিওটা আমাদের বলা থাকছে m:n, তাহলে এ এর কোঅর্ডিনেট x1 y1 আর বি এর কোঅর্ডিনেট x2 y2 থাকলে আমরা রেশিওটা দেওয়া থাকলে পি এর কোঅর্ডিনেট আমরা বার করা শিখেছি mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ সাপোজ এ এবং বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে এবং বলা হচ্ছে যে পি এর কোঅর্ডিনেট সাপোজ x, y, তাহলে কোন রেশিওতে এই পি পয়েন্টটা এ বি কে ডিভাইড করছে, রেশিওটা বার করো। রেশিওটা যখনই বার করতে বলবে তোমরা তখন কি ধরবে? ধরি রেশিও হচ্ছে m:n। না, এটা করলে চলবে না। রেশিওটা যখন বার করবে তখন m:n ধরলে চলবে না, λ:1 ধরতে হবে। এবার বলবে স্যার 1 কেন ধরলাম? কারণ আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। সাপোজ তোমার রেশিওটা হয়তো m:n আসবে, কিন্তু m:n রেশিওকে আমরা এভাবেও তো লিখতে পারি m/n:1। তো সেই m/n কেই ধরো আমরা ল্যামডা ধরছি, একদিকটা 1 আসার জন্য আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, তার জন্য আমি λ:1 ধরছি। ওকে, তো রেশিওটা আমাদেরকে বার করতে গেলে সবসময় আমরা λ:1 ধরে নেব। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলে দিল যে পি পয়েন্টটা শুধুমাত্র ডিভাইড করছে, ইন্টারনালি না এক্সটার্নালি বললো না, পি পয়েন্টটা ডিভাইড করছে, তাহলে রেশিওটা কত হবে? তুমি কি করবে? তুমি ধরবে রেশিওটা λ:1। এইবার শেষকালে তোমার গিভেন যে সমস্ত কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন গুলো থেকে ল্যামডার ভ্যালুটা বের করবে। যদি λ:1 এর ভ্যালু বা λ/1 এর ভ্যালু বা ল্যামডার ভ্যালুটা নেগেটিভ হয়, তাহলে তুমি বলতে পারবে পি পয়েন্টটা এক্সটার্নালি ডিভাইড করছে, যেটা একটু আগে বললাম, রেশিও নেগেটিভ হলে এক্সটার্নালি ডিভাইড করবে। আর যদি ল্যামডার ভ্যালুটা পজিটিভ হয়, তাহলে তুমি পরিষ্কার বলতে পারবে λ:1 রেশিওতে পি পয়েন্টটা ইন্টারনালি ডিভাইড করছে। ওকে, এবং তার রুলসটা কি দেখো, এখানে সেম রুলস, পি x, y যদি পি এর কোঅর্ডিনেট হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এখান থেকে x সমান, যেহেতু রুলস ছিল mx2 প্লাস nx1, তো λ:x2 প্লাস λ:x2 প্লাস x1 বাই λ+1, আর yটা তাহলে y কোঅর্ডিনেট কি হয়ে যাবে পি এর? λ/y2 প্লাস y1 বাই λ+1। এইভাবে আমরা কিন্তু কন্ডিশন পেয়ে যাবো, এবং এখান থেকে x এর ভ্যালু আমাদের দেওয়া থাকবে, যেহেতু পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, x1 x2 দেওয়া থাকবে, এই দুটো কন্ডিশন থেকে তাহলে আমাকে ল্যামডার ভ্যালুটা বার করতে পারবো ইজিলি। ওকে, নেক্সট আমার রিমার্কস কি বলছে? দ্য স্ট্রেট লাইন। দেখো এতক্ষণ পর্যন্ত আমাকে একটা পয়েন্ট দিয়ে বলছিল এই পয়েন্টটা ইন্টারনালি ডিভাইড করছে বা এক্সটার্নালি ডিভাইড করছে। এবার আমাকে যদি পয়েন্ট না দিয়ে বলে যে একটা স্ট্রেট লাইন ডিভাইড করছে কি অনুপাতে, সেটা বার করো। ওকে,
তাহলে আমাদেরকে কি করতে হবে সেটাই আমি এখন দেখাবো, ভালো করে খেয়াল করো। ধরো এ বি দুটো পয়েন্ট দিয়ে আছে, x1 y1 আর x2 y2। ধরো এরকম একটা স্ট্রেট লাইন এখান দিয়ে গেছে, যে স্ট্রেট লাইনটা এই গিভেন এ বি কে ধরো পি পয়েন্টে কাট করেছে। তাহলে এই যে স্ট্রেট লাইনটার ইকুয়েশন তোমার ধরো স্বাভাবিকভাবে দেওয়া আছে, দেওয়া থাকবে। এটা অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ধরো তোমার দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 একটা স্ট্রেট লাইন, এ বি একটা স্ট্রেট লাইনকে অপর একটা স্ট্রেট লাইনকে ডিভাইড করেছে। যদি ডিভাইড করে, অ্যাকচুয়ালি ইন্টারনালি ডিভাইড করছে, ইন্টারনাল ডিভিশন করছে, ইন্টারনালি ডিভাইড করেছে। তো ইন্টারনালি কি রেশিওতে ডিভাইড করেছে, এই স্ট্রেট লাইনটা কি রেশিওতে এবি কে ডিভাইড করেছে সেটা বার করার শর্টকাট ফর্মুলা। আমি সবসময় বলছি শর্টকাট ফর্মুলা। তোমাকে প্রথমেই ধরে নিতে হবে ল্যামডা ইস টু 1 অনুপাতে ডিভাইড করেছে, লেট ল্যামডা ইস টু 1 অনুপাতে ডিভাইড করছে এই স্ট্রেট লাইনটা। যদি তাই হয় তাহলে ল্যামডা বাই 1 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি শর্টকাট ফর্মুলা কি বলছে, মাইনাস এ x1 প্লাস বি y1 প্লাস সি বাই এ x2 প্লাস বি y2 প্লাস সি। সিম্পলি এই যে স্ট্রেট লাইনটার ইকুয়েশনে একবার xy এর জায়গায় x1 y1 ডিভাইডেড বাই আবার xy এর জায়গায় x2 y2 আগে একটা নেগেটিভ সাইন, যে ভ্যালুটা বেরোবে সেটাই হবে ল্যামডার ভ্যালু বা ল্যামডা বাই 1 বা ল্যামডা ইস টু 1 এর ভ্যালু। এখন যদি এই ভ্যালুটা পজিটিভ হয়, অর্থাৎ মাইনাস অফ এতর ভ্যালুটা টোটালি পজিটিভ হয়, পজিটিভ হলে অবভিয়াসলি এখানে স্ট্রেট লাইনটা ইন্টারনালি ডিভাইড করবে। আর যদি এই পুরো ভ্যালুটা অর্থাৎ মাইনাস অফ এত এটা যদি নেগেটিভ হয়, তাহলে কমপ্লিটলি স্ট্রেট লাইনটা এই এ বি কে এক্সটার্নালি ডিভাইড করবে, অর্থাৎ এ বির বাইরে কোনো পয়েন্ট দিয়ে ডিভাইড করে যাবে। ওকে, তাহলে আমরা দুটো পয়েন্টের মাঝখানে কোনো একটা পয়েন্ট কি অনুপাতে ডিভাইড করছে সেই অনুপাত বার করতে শিখলাম। এবং যদি অনুপাতটা রেশিওটা দেওয়া থাকে তাহলে আমাদের পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে শিখলাম mx2 প্লাস nx1। যদি পয়েন্টটা ঠিক মিডিলে অবস্থিত হয় তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে শিখলাম, সেটা হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এবং যদি একটা স্ট্রেট লাইন যার ইকুয়েশনটা আমার দেওয়া আছে ax প্লাস by প্লাস c, এই স্ট্রেট লাইনটা যদি এ বি কে ইন্টারনালি বা এক্সটার্নালি ডিভাইড করে কি অনুপাতে ডিভাইড করবে সেটাও বার করার আমরা শর্টকাট ফর্মুলা শিখে নিলাম। এই ফর্মুলাগুলো কিন্তু বারবার বলছি নোট ডাউন করো এবং খাতায় প্র্যাকটিস করো। এই প্র্যাকটিসের ফলেই তোমার শর্টকাট ফর্মুলা মনে রাখতে হবে, কিন্তু কারণ বহু শর্টকাট ফর্মুলা শিখতে হবে গোটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ফর্মুলার সরাসরি। তাই ফর্মুলাগুলো মনে রাখার একটাই উপায়, ভালো করে প্র্যাকটিস করো, খাতায় লিখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এই ক্লাসের যে পিডিএফ লেকচার নোট সেটাও তোমরা পেয়ে যাবে ক্লাসের শেষে, সেখান থেকেও তোমরা নোট করতে পারো। যাই হোক, যেভাবেই হোক তোমরা নোট করো, প্র্যাকটিস করো। ওকে, নেক্সট চলো। এরপর একটা এক্সাম্পল দেখো, এই মাত্র যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে যতক্ষণ আমরা সেটাকে এক্সাম্পলের মাধ্যমে বুঝবো ততক্ষণ আমরা সেটার সম্বন্ধে একটা কংক্রিট ক্লিয়ার আইডিয়া তৈরি হবে না। তো এখানে আমরা একটু আগেই বললাম কি, যে একটা স্ট্রেট লাইন যখন দুটো পয়েন্টকে ইন্টারনালি বা এক্সটার্নালি ডিভাইড করছে কোন রেশিওতে সেটা আমরা বার করতে পারবো। দেখো সেরকমই একটা অঙ্ক দিয়েছে, ডিটারমাইন দ্য রেশিও ইন হুইচ y মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 ডিভাইডস দ্য লাইন জয়নিং 3 মাইনাস 1 and 8,9। পরিষ্কার দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে। সাপোজ এ পয়েন্টটা আমি ধরছি 3,-1 আর বি পয়েন্টটা আমি ধরছি 8,9। ওকে, এবার একটা স্ট্রেট লাইন এখানে বলে দিয়েছে, ধরো যেভাবে হোক আমি আঁকছি। এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেওয়া আছে y মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এই স্ট্রেট লাইনটা এই এ আর বি কে ইন্টারনালি বা এক্সটার্নালি যাই হোক না কেন কোন রেশিওতে ডিভাইড করছে সেটা আমাকে বার করতে হবে। তো আমি জানি না এটা ইন্টারনালি করছে না এক্সটার্নালি করছে, সেটা এখানে বলে দেওয়া নেই। অনলি রেশিওটা বার করতে বলেছে এবং অনলি ডিভাইড বলা আছে এখানে। তো ডিভাইড করবে, আমি ধরে নিচ্ছি প্রথমে ইন্টারনালি ডিভাইড করছে এবং কোন রেশিওতে ডিভাইড করছে, ল্যামডা ইস টু 1 রেশিওতে ডিভাইড করছে। তো ল্যামডা ইস টু 1 রেশিওতে ডিভাইড করলে আমরা এর আগে শর্টকাট ফর্মুলা কি শিখলাম, ল্যামডা ইস টু 1 এর ভ্যালু কি হয়, মাইনাস অফ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস c। বসিয়ে দেবো এখানে। অ্যাকচুয়ালি x1 y1 আর x2 by2 এর ভ্যালু কি, x1 মানে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে x1 y1 কোনটাকে নেবে, x2 y2 কোনটাকে নেবে। তবে এখানে প্রথম যে পয়েন্টটা আছে অর্থাৎ a এবং b, এই দুটো পয়েন্টের মধ্যে পয়েন্টকে ডিভাইড করছে, তাহলে প্রথম পয়েন্টটাকে আমরা x1 y1 নেবো আর দ্বিতীয় পয়েন্টটাকে আমরা সবসময় x2 y2 নেবো। এটা উল্টো করলে কিন্তু হবে না, প্রথম পয়েন্টটা x1 y1, দ্বিতীয় পয়েন্টটা x2 y2 সর্বদা নিতে হবে এই সেকশন ফর্মুলার অ্যাপ্লাই করার সময়। ওকে, বিভিন্ন জায়গায়। তো এখানে x1 তার মানে কত হয়ে যাবে, x1 মানে 3, y1 মানে তাহলে হয়ে যাচ্ছে -1, x2 মানে হয়ে যাচ্ছে 8 and y2 মানে হয়ে যাচ্ছে 9। আমি ভ্যালুগুলো যদি পুট করে দিই ওপরে কি আসবে আমার। আচ্ছা, এখানে abc এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি আছে ভালো করে খেয়াল করো। a মানে হচ্ছে এখানে -1, b মানে হচ্ছে 1, c মানে হচ্ছে 2।
পুট করি ax1 দ্যাট মিনস -3 প্লাস by1 দ্যাট মিনস -1 প্লাস c দ্যাট মিনস 2 বাই নিচে এটা হবে ax2 মিনস -8 by2 মানে হচ্ছে +9 প্লাস c মিনস 2 ওকে মাইনাস উপরে তাহলে এটা কত আসছে উপরে আসছে -4 প্লাস 2 দ্যাট মিনস -2 ডিভাইডেড বাই এটা কত আসছে -9 প্লাস 2 11 -8 দ্যাট ইজ এখানে বলবো 3 দ্যাট মিনস এটা হচ্ছে +2/3 যেহেতু পজিটিভ আসছে তাহলে সবার প্রথম এটা ইন্টারনালি ডিভাইড করছে কিন্তু আমার ইন্টারনাল এক্সটার্নাল যায়নি অনলি জাস্ট রেশিওটা চেয়েছে তো রেশিও আমার হচ্ছে λ1 সমান 2:3 ইজ দ্য আনসার ওকে তো এইভাবে আমাদের কিন্তু শর্টকাট ফর্মুলা কাজে লাগিয়ে খুব ইজিলি আমরা বার করতে পারবো এটাকে যদি বড় রুলস লাগাতাম তাহলে অন্ততপক্ষে আমার এরকম 3-4টে পেজে আমাকে ক্যালকুলেশন করতে হতো তাই বারবার বলছি শর্টকাট গুলো নোট ডাউন করো নেক্সট পেজ আমরা চলে যাব ফর্মুলা ফর এক্সটার্নাল ডিভিশন ঠিক যেমনটা ইন্টারনাল ডিভিশনে ছিল দুটো পয়েন্ট যদি আমার থাকে এ এবং তাদের কোঅর্ডিনেট x1 y1 b x2 y2 এদের এক্সটার্নাল ডিভাইড কখন করবে আচ্ছা বি পয়েন্টটাকে আমি আরেকটু এদিকে নিই সাপোজ এটা হচ্ছে b x2 y2 তাহলে এদের বাইরে যদি কোথাও একটা p পয়েন্ট থাকে সেই p পয়েন্টটা হচ্ছে আমাদের p পয়েন্টটা বাইরে থাকে ab এর তাহলে p পয়েন্টটা বলা হবে a আর b কে এক্সটার্নালি ডিভাইড করছে কি রেশিওতে ডিভাইড করছে ap bp ap bp অর্থাৎ ap এর লেন্থ bp এর লেন্থ এই অনুপাতে কিন্তু p পয়েন্টটা এক্সটার্নালি ডিভাইড করছে বা বহির্বিভক্ত করছে এখন ap এর লেন্থটা যদি হয় m আর ap bp যদি হয় m:n তাহলে m:n রেশিওতে p পয়েন্টটা এক্সটার্নালি ডিভাইড করছে ab কে তাহলে p পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে অর্থাৎ ab এর কোঅর্ডিনেট বলা আছে এবং p পয়েন্টটা বলা হচ্ছে m:n রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করছে তাই যদি হয় m:n অনুপাতে এক্সটার্নালি ডিভাইড করে তাহলে সেক্ষেত্রে p এর কোঅর্ডিনেট কি হবে p এর কোঅর্ডিনেট এখান থেকে ঠিক ইন্টারনাল রেশিওর মতো সেম ফর্মুলা খালি মাথায় রাখতে হবে মাঝের যে সিম্বলটা প্লাস না হয়ে মাইনাস হবে মানে mx2 n nx1 by m-n my2 ny1 divided by m-n ওকে তাহলে p পয়েন্টের কোঅর্ডিনেট আমরা এক্সটার্নালি ডিভাইড করলে তার কোঅর্ডিনেট বার করার ফর্মুলা হচ্ছে এটা যেমনটা ইন্টারনাল ডিভিশনে বলেছিলাম যে সবার প্রথম a x1 y1 তোমরা লিখে নেবে b x2 y2 লিখে নেবে m:n এইভাবে নিচে লিখে নেবে m-টা এর সঙ্গে n-টা এর সঙ্গে চিহ্নটা নেগেটিভ বাস এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের এক্সটার্নাল ডিভিশনের ফর্মুলা মনে রাখার কোনো অসুবিধা হবে না এরপর এর ওপর ডিপেন্ড করে কি শর্টকাট আছে আমরা দেখে নেব দেখো করোলারি 2 বলছে যে আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখলাম অর্থাৎ এইটা বা এখানে এইটা বলতে পারো এই যে ফর্মুলাটা কি আছে mx2 nx1 এটাকে আমরা তো এভাবেও লিখতে পারি mx2 nx1 ঠিক একইভাবে নিচেরটা m n এখন এটা লেখার অর্থ হচ্ছে এইভাবে লেখার অর্থই দেখো আমরা এটাকে বলতে পারি যে এই এক্সটার্নাল ডিভিশনটা অ্যাকচুয়ালি m:n এই রেশিওতে ইন্টারনাল ডিভিশনের সমতুল্য অর্থাৎ প্লাস চিহ্ন আছে মানে এটা ইন্টারনাল ডিভিশনের সূত্র আসছে অর্থাৎ অন্তর্বিভক্ত করছে এবং অন্তর্বিভক্ত কোন অনুপাতে করছে m:n অনুপাতে করছে তাহলে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করাও যা m:n অনুপাতে বহির্বিভক্ত করা একই জিনিস কেন আমি বললাম একটু আগে যে রেশিও নেগেটিভ হলে সবসময় এক্সটার্নাল ডিভিশন হয় ঠিক এই কারণে যখন m:n ধরো m:-n তার মানে -m/n হবে তো রেশিওর আগে নেগেটিভ আছে সেজন্য এক্সটার্নাল ডিভিশন হয়েছে ওকে আর যদি রেশিও পজিটিভ হয় তাহলে সর্বদা ইন্টারনাল ডিভিশন হয় তার মানে আমরা বহির্বিভক্তের ফর্মুলাকে অন্তর্বিভক্তের ফর্মুলা হিসেবেও ধরতে পারি রেশিওটাকে নেগেটিভ ধরে এটাই আমি বলতে চাইছি যে m:n অনুপাতে বহির্বিভক্ত বা এক্সটার্নালি ডিভাইড করার অর্থ হচ্ছে m:-n অনুপাতে ইন্টারনালি ডিভাইড করা সেম জিনিস ওকে যদি বুঝতে না পারো কোনো অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল যেখানে খুশি তোমরা প্রশ্নগুলো করবে আমি আবারও বুঝিয়ে দেবো নেক্সট চলো করোলারি 4 করোলারি 3 কোথায় গেল নেক্সট পেজে আছে ওটা একটু বড় একটা পুরো পেজ লাগবে তাই নেক্সট পেজে আছে তার আগে আমরা করোলারি 4টা পড়ে নেব করোলারি 4 কি বলছে ফর প্রুভিং এ বি সি আর কোলিনিয়ার তিনটে পয়েন্ট তোমাকে দিয়ে দিয়েছে তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে দিয়ে তোমাকে বলছে দেখাও যে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার কোলিনিয়ার মানে কি অ্যাকচুয়ালি কোলিনিয়ার মানে হচ্ছে সমরেখ অর্থাৎ তিনটে পয়েন্ট দিয়ে তোমাকে যদি বলে দেখাও এরা তিনজনের সমরেখ দেখাও এরা তিনজনের কোলিনিয়ার কিভাবে দেখাবে সেকশন ফর্মুলার সাহায্যে কিভাবে দেখাবে অনেক ভাবে দেখানো যায় কোলিনিয়ারিটি ভেক্টরের সাহায্যে দেখানো যায় এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে দেখানো যায় কিন্তু সেকশন ফর্মুলা দিয়ে কিভাবে দেখাবে সেটা আমি এখানে বলে দেবো দেখো সবার প্রথম
যদি এ বি সি কোলিনিয়ার হয় তাহলে কি হবে, একই লাইনে থাকবে, তবেই তো সমরেখা বলবো আমরা। সাপোজ ধরো এরকম আছে, বা সিটা এখানে আছে, বিটা এখানে আছে, যা খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই। মোট কথা এরা একই লাইনে আছে। যদি তাই হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এ আর বি এর কোঅর্ডিনেট আমার দেওয়া আছে, ধরো x1 y1 x2 y2, আর সি এর কোঅর্ডিনেট দেওয়া থাকবে x3 y3। এখন যদি এ বি সি তিনটে একই লাইনে থাকে তাহলে সি পয়েন্টটা এ বি কে নির্দিষ্ট অনুপাতে হয় অন্তর্বিভক্ত করবে অথবা বহির্বিভক্ত করবে। অন্তর্বিভক্ত কেন বলছি, কারণ সি পয়েন্টটা যদি এ আর বি এর মাঝে থাকতো তাহলে অন্তর্বিভক্ত হতো, যদি বাইরে থেকে বহির্বিভক্ত হবে। তো আমি জানি না বাইরে আছে না ভেতরে আছে, তো অন্তর না বহির সেটা আমার জানা নেই, কিন্তু অ্যাকচুয়ালি অন্তর বা বহির্বিভক্ত করবে কোনো একটা অনুপাতে। তো সাপোজ আমি যদি ধরে নিই λ1 অনুপাতে অন্তর্বিভক্তই করছি, সাপোজ আমি ধরলাম সি পয়েন্টটা এ বি কে λ1 অনুপাতে অন্তর্বিভক্ত করছি। ল্যামডার যদি একটা রিয়েল নাম্বারে ভ্যালু পাওয়া যায়, ল্যামডার যদি কোনো ভ্যালু পাওয়া যায়, সেটা ফ্র্যাকশনালি হোক, যাই হোক, নেগেটিভ হোক পজিটিভ হোক, যদি ল্যামডার কোনো ভ্যালু পাওয়া যায় তার মানে অবশ্যই কোনো একটা অনুপাতে সি ডিভাইড করবে। সে নেগেটিভ হলে বহির্বিভক্ত হতে পারে, পজিটিভ হলে অন্তর্বিভক্ত হতে পারে, কিন্তু বিভক্ত করবে। বিভক্ত করার অর্থই হচ্ছে পয়েন্টটা সেম স্ট্রেট লাইনে আছে, এ বি যে স্ট্রেট লাইনে আছে সেই স্ট্রেট লাইনে সিও আছে। আদারওয়াইজ সিটা যদি একই স্ট্রেট লাইনে না থাকতো তাহলে কিন্তু বিভক্ত করতে পারতো না। তাহলে বিভক্ত কোনো একটা অনুপাতে করছে মানে তিনজনই একই স্ট্রেট লাইনে আছে, অর্থাৎ তিনটে পয়েন্ট সমরেখ বা কোলিনিয়ার। তাই আমাদেরকে সেকশন ফর্মুলার সাহায্যে কোলিনিয়ারিটি দেখাতে গেলে যে কোনো দুটো পয়েন্টকে অপর থার্ড পয়েন্টটা কোনো একটা রেশিওতে এক্সটার্নালি বা ইন্টারনালি ডিভাইড করছে সেটা দেখাতে হবে। তার জন্য λ1 ধরে নিয়ে দেখাতে হবে যে ল্যামডার ভ্যালুটা অস্তিত্ব আছে, ল্যামডার অস্তিত্ব আছে, তাহলেই বলবো এবিসি ইজ কোলিনিয়ার। ওকে, নেক্সট পেজ আমি চলে যাব, করোলারি 3। অ্যাকচুয়ালি করোলারি 3টা আমাদের বলার উদ্দেশ্য এটাই যে সাপোজ ধরো এখানে ছবিতে তোমাদের যেরকমটা দিয়েছে, ধরো একটা স্ট্রেট লাইন যেখানে এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে, সরি এখানে বি পয়েন্ট আছে, এখানে পি পয়েন্ট আছে। তাহলে পি পয়েন্ট অ্যাকচুয়ালি কি করছে, এ আর বি কে এক্সটার্নালি ডিভাইড করছে। দেখো বলা আছে এপি বাই পিবি ইকুয়ালস টু এম বাই এন, তার মানে কি পি পয়েন্টটা এ বি কে এম ইস টু এন অনুপাতে এক্সটার্নালি ডিভাইড করছে বা বহির্বিভক্ত করছে। ওকে, তাহলে বহির্বিভক্ত যদি করে তাহলে এপি বাই পিবিটা অবভিয়াসলি এম বাই এন হবে। আমি আগেই বলেছি বহির্বিভক্তের রেশিওটাকে এইভাবে লেখা হয়। তাহলে এপি বাই পিবি এই দুদিক এ টু ইকুয়ালস টু এম বাই এন, বোথ সাইড থেকে আমি যদি -1 বা বোথ সাইড থেকে যদি আমি 1 সাবট্রাক্ট করি তাহলে আমার এপি বাই পিবি -1 সমান আসবে এম বাই এন -1। এটাকে যদি সিম্পলিফাই করি এপি মাইনাস পিবি বাই পিবি ইকুয়ালস টু এম মাইনাস এন বাই এন। এখন এপি মাইনাস পিবি এইটা দেখো, এপি মানে হচ্ছে পুরো লেন্থটা, সেখান থেকে আমি পিবিটা যদি বাদ দিই পড়ে থাকবে এবিটা অ্যাকচুয়ালি। তাহলে আমি কি বলতে পারবো, এপি মাইনাস পিবির জায়গায় লিখবো এবি বাই নিচে ছিল পিবি, তো পিবি, তো এবি বাই পিবি রেশিওটা পেয়ে গেলাম এম মাইনাস এন বাই এন। এবি বাই পিবি এদের মধ্যে কমন দেখো বি, তাহলে বি পয়েন্ট বিভক্ত করছে, বি পয়েন্ট কাকে কাকে বিভক্ত করছে, এ আর পি কে। তাহলে এ আর পি কে বি পয়েন্টটা কি অনুপাতে বিভক্ত করছে সেটা পেয়েছি এইভাবে। তার মানে আমার দেয়া ছিল পি পয়েন্টটা এক্সটার্নালি ডিভাইড করছে এ বি কে এম ইস টু এন অনুপাতে, সেখান থেকে আমরা বার করতে পারলাম বি পয়েন্টটা ইন্টারনালি এ বি কে ডিভাইড করছে এম মাইনাস এন ইস টু এন, এই রেশিওতে বি পয়েন্টটা ইন্টারনালি ডিভাইড করছে এ পি কে। অর্থাৎ এক্সটার্নালি ডিভাইড যদি আমার বলে দেওয়া থাকে সেখান থেকে আমার প্রয়োজন মতো মাঝের পয়েন্টটা কি রেশিওতে ইন্টারনালি ডিভাইড করছে সেটাও আমরা বার করতে পারবো। ওকে, আশা করি বোঝা গেছে, না বোঝা গেলে কমেন্ট করে জানিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, আমি কিন্তু আবারও বুঝিয়ে দেবো, বারবার বলছি। নেক্সট হচ্ছে ঠিক একইভাবে যেটা বলছিলাম একটু আগে যে মনে রাখার নিয়মটা কি, মনে রাখার নিয়মটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল ডিভিশনের ক্ষেত্রে একই, এদিকে x1 y1 এদিকে x2 y2, মাঝখানে m ইস টু n লিখবে। এমটা যখন ডান দিকের সঙ্গে গুণ হবে তখন পজিটিভ, আর এনটা বাঁ দিকের সঙ্গে গুণ হবে নেগেটিভ হয়ে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি চলে আসবে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এটা হবে এই পি পয়েন্ট যে m ইস টু n অনুপাতে, সরি পিটা ইন্টারনালি নয় এক্সটার্নালি হচ্ছে। তো সাপোজ এখানে পি আছে, তো যেটা এম ইস টু এন অনুপাতে এক্সটার্নালি ডিভাইড করছে তার কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি এইভাবে পেয়ে যাবো। মনে রাখার জন্য এই ডায়াগ্রামটা মনে রাখলেই যথেষ্ট। ওকে, তো আচ্ছা এখানে 2 নম্বর কি বলছে, আমরা এম বাই এন কে যদি ল্যামডা হিসেবে ট্রিট করি, অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম যে আমরা ল্যামডা ইস টু 1 এই রেশিওটা ধরছি, এই রেশিওটা অ্যাকচুয়ালি এম বাই এম ইস টু এন এর সঙ্গেই সমতুল্য। এম ইস টু এন এর সঙ্গে কিভাবে সমতুল্য, না আমি যদি এই রেশিওটাকে সাপোজ ধরো এটা m ইস টু n, এই রেশিওটাকে বোথ সাইডকে m বাই n দিয়ে ডিভাইড করি তাহলে এদিকটা হবে m বাই n ইস টু 1। তো m বাই n কি আমি যদি ল্যামডা বলি তাহলে এটা হয়ে যাবে ল্যামডা ইস টু 1।
তো m/n লেখাও যা λ/1 লেখা তাই, সেটাই এখানে বোঝাতে চেয়েছি, এর মধ্যে আর বিশেষ কিছু নেই। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাবো একটা এক্সাম্পল। আমি প্রত্যেকটা টপিক পড়াবো এবং সেই রিলেটেড একটা করে এক্সাম্পল করিয়ে দেবো, যাতে করে টপিকগুলো আরো ভালোভাবে বোঝা যায়। দেখো এখানে এক্সাম্পল কি বলছে, দ্য লাইন সেগমেন্ট, the line segment joining A to B is double in length by having its length added to each end. Find the coordinates of the new ends. বোঝা গেল না ভাষাটা, তাই তো? ছবিটা আঁকি, বুঝতে পারবে। ধরো এ বি আমার এখানে দেওয়া আছে একটা স্ট্রেট লাইন, সাপোজ এরকম একটা এ বি দেওয়া আছে। এ পয়েন্টের কোঅর্ডিনেট 6,3, বি পয়েন্টের কোঅর্ডিনেট -1, -4। এবার কি বলছে, এই এ বি লাইন সেগমেন্টটা ইজ ডাবল ইন লেন্থ বাই হ্যাভিং ইটস লেন্থ অ্যাডেড টু ইচ এন্ড। অর্থাৎ এই বি পয়েন্টের, এ পয়েন্ট আর বি পয়েন্ট এই দুটো এন্ড আছে, এই দুটো এন্ডে এমন ভাবে একটা লেন্থ এখানে পি যোগ করব, এমন ভাবে একটা এদিকেও এন্ডের সঙ্গে একটা লেন্থ পয়েন্ট কিউ যোগ করব, কিউ পর্যন্ত বর্ধিত করবো অ্যাকচুয়ালি, যাতে করে কি হবে না, দেখো এখানে কন্ডিশনটা কি বলছে, কন্ডিশনটা বলতে চাইছে যে দ্য লাইন সেগমেন্ট জয়েনিং এ টু বি ইজ ডাবলড ইন লেন্থ বাই হ্যাভিং ইটস লেন্থ অ্যাডেড টু ইচ এন্ড। তার মানে হচ্ছে যে এই এ বি যে লেন্থটা এটা ডাবল হবে, অ্যাকচুয়ালি এটা ইকুয়ালস টু ডবল হবে কোন লেন্থটার সঙ্গে, এর এর প্রত্যেকটা এন্ডে কিছুটা করে এমন ভাবে আমি একটা দূরত্বে একটা পয়েন্ট নেবো, যাতে করে এই যে দূরত্বটা, এই দূরত্বটা দ্বিগুণ হবে এ বির সঙ্গে সমান। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে এ বি সমান 2bp হবে। এমন ভাবে পি পয়েন্টটাকে আমি পি পয়েন্ট পর্যন্ত এই এবি কে এক্সটেন্ড করব। একইভাবে সিমিলারলি লেফট এন্ডেও কিন্তু আমাদেরকে কিউ পর্যন্ত এমন ভাবে এক্সটেন্ড করতে হবে, যাতে করে আমরা বলতে পারি এবি ইকুয়ালস টু 2aq। ওকে, তো এই কন্ডিশনটা যদি তোমরা বুঝতে পারো, অঙ্কটার মধ্যে আর বিশেষ কিছু নেই। কেন নেই ভালো করে খেয়াল করে দেখো, এবি ইকুয়ালস টু 2bp আর এবি ইকুয়ালস টু 2aq হতে হবে, এমন ভাবে দুটো এন্ডকে এক্সটেন্ড করব। এটা হচ্ছে মূল কন্ডিশন। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে প্রথমটা থেকে আমি কি বলতে পারবো, এবি বাই বিপি সমান 2/1। দ্যাট মিনস দেখো এবি আর বিপির মধ্যে কমন কে বি, তাহলে বি ডিভাইড করছে, বি পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় আছে, এখানে। বি পয়েন্ট কাকে কাকে ডিভাইড করছে, এ আর পি কে। বি পয়েন্ট যেহেতু মাঝখানে আছে, দেন অবভিয়াসলি ইন্টারনালি ডিভাইড করছে, আর রেশিওটা পজিটিভ, তো ইন্টারনালি ডিভাইড করছে। এ আর পি কে কি অনুপাতে, 2:1 অনুপাতে ইন্টারনালি বি পয়েন্টটা ডিভাইড করছে। যদি তাই হয়, বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, এ এর কোঅর্ডিনেট দেওয়া আছে, আমি পি এর কোঅর্ডিনেট x1 y1 ধরে নিয়ে আমি কিন্তু x1 y1 এর ভ্যালু বার করতে পারবো, যেহেতু রেশিওটা 2:1 দেওয়া আছে। এছাড়া আমি এটাকে এভাবে বার করবো, ভালো করে খেয়াল করো, এ বি বাই বিপি সমান 2:1 দেয়া, 2/1 দেওয়া আছে। আমি বোথ সাইডে 1 যদি অ্যাড করি, তাহলে 2/1 প্লাস 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে 3/1। এদিকটা হয়ে যাবে এবি প্লাস বিপি বাই বিপি সমান 3/1। এবি প্লাস বিপি, অ্যাকচুয়ালি এবি হচ্ছে এই লেন্থটা, বিপি হচ্ছে এই লেন্থটা, টোটালটাকে যদি অ্যাড করি তাহলে পেয়ে যাবো এপি। এপি বাই বিপি সমান 3/1। অ্যাকচুয়ালি এপি মানে হচ্ছে পুরো লেন্থটা, তো এপি বাই বিপি ইকুয়ালস টু যেহেতু 3/1, তার মানে পি পয়েন্টটা অ্যাকচুয়ালি এ বি কে এক্সটার্নালি ডিভাইড করছে 3:1 এ। আমি একটু আগেই বলেছিলাম যে একটা পয়েন্ট এক্সটার্নালি ডিভাইড করলে সেটা ইন্টারনালি ডিভাইড কিভাবে করবে বার করতে পারবো। ঠিক একইভাবে সিমিলারলি এখানে দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে বি পয়েন্টটা ইন্টারনালি একটা রেশিওতে ডিভাইড করছে, সেটাকে ক্যালকুলেশন করে আমি এপি বাই বিপি নিয়ে এলাম, যেখানে এপি বাই বিপি মানেই হচ্ছে পি পয়েন্টটা এ বি কে কোন রেশিওতে ডিভাইড করছে সেটা বোঝাচ্ছে। তাহলে পি পয়েন্টটা এ বি কে এক্সটার্নালি ডিভাইড করছে কি রেশিওতে, 3:1 রেশিওতে। তাহলে সেই হিসাবে আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ডাইরেক্টও বার করতে পারি। যদি বার করি তাহলে আমাদের কি হবে, দেখো আমি বার করার ফর্মুলা বলে দিয়েছি, 6,3 এভাবে লিখবে, বি এখানে লিখবে -1, -4, মাঝখানে হচ্ছে 3:1। এবার যেহেতু এটা এক্সটার্নালি ডিভাইড করছে, তাহলে অবভিয়াসলি পি পয়েন্টের কোঅর্ডিনেট ঠিক এইভাবে হয়ে যাবে, mx2 এ এদিকে যাবে, এ এদিকে যাবে, 3 -1 -3 মাইনাস এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি -6। ওকে, -6 অ্যান্ড এখানে হয়ে যাবে 3 - 1। ওকে, কমা নেক্সট y2 এর সঙ্গে হবে y কোঅর্ডিনেট কি হবে, একইভাবে -12 -3/3 - 1, দ্যাট ইজ এখানে p পয়েন্টটা দাঁড়িয়ে যাবে 3 - 6, দ্যাট মিনস -9/2, -15/2, দ্যাট ইজ -9/2, -15/2। ওকে, তো পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি -9/2, -15/2। সিমিলারলি তোমরা যখন কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটাও তোমাদেরকে বার করতে হবে, যেহেতু বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য নিউ এন্ডস, দুটো এন্ডস এরই কোঅর্ডিনেট বার করতে হবে। তো কিউ এর ক্ষেত্রে কি হবে, ঠিক সেম ফর্মুলা আমার এখানে অ্যাপ্লাই হবে কিউ পয়েন্টের জন্য, যে এ বি, এই যে বলা হয়েছে এ বি ইকুয়ালস টু a2 aq, তাহলে এখান থেকে এ বি বাই এ কিউ সমান 2/1
সিমিলারলি বোথ সাইডে তোমরা 1 যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 3/1। আর এই টার্মটা একইভাবে যোগ করার ফলে কি আসবে আমাদের, ab প্লাস a কিউব বাই a কিউব। ab প্লাস a কিউব মানে পুরো b কিউবটা আসবে, দ্যাট মিনস b কিউব বাই a কিউব ইকুয়ালস টু 3/1। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখার বিষয় যে এখানে কিন্তু বি এ কে ডিভাইড করছে, এ বি কে নয়। অর্থাৎ তোমাকে সবার প্রথম যেটা করতে হবে, বি পয়েন্টটা আগে লিখতে হবে -1 -4, আর এ পয়েন্টটা থাকবে এখানে 6,3। এবার এদেরকে 3:1 রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করছে। কিউ পয়েন্টটা কিন্তু বি আর এ কে ডিভাইড করছে। সর্বপ্রথম মনে রাখবে বি কিউ যেটা ওপরে আছে তাকে প্রথম, আর যেটা নিচে আছে অর্থাৎ এ নিচে আছে, এক্ষেত্রে বি ওপরে আছে এ নিচে আছে, তার মানে বি এ কে ডিভাইড করছে কিউ, এ বি কে নয় কিন্তু। তাহলে এখান থেকে তোমাদের রেশিও দেখো চলে আসবে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি চলে আসবে, আমি যদি ডাইরেক্ট বার করি কিউ এখান থেকে mx2 দ্যাট মিনস 18 মাইনাস এখান থেকে চলে আসবে +1/2, 3 - 1 করলে /2, অ্যান্ড এখান থেকে আবার চলে আসবে এটা 9 মাইনাস +4/2, দ্যাট মিনস এটা হচ্ছে 19/2, 13/2। তো এই 19/2, 13/2 এই পয়েন্টটা হচ্ছে কিউ এর কোঅর্ডিনেট, এখানে পি এর কোঅর্ডিনেট। তাহলে এই হচ্ছে টোটাল দুটো এন্ডের কোঅর্ডিনেট। এবং এই শর্টকাট ফর্মুলা এইভাবে কাজে লাগিয়ে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় অঙ্ককে ছোট করে নিতে হবে। নেক্সট টপিক আমরা চলে যাব হারমোনিক কনজুগেট। হারমোনিক কনজুগেটটা অ্যাকচুয়ালি কি, দেখো যখন চারটে পয়েন্ট আমার দেওয়া থাকবে কোনো একটা স্ট্রেট লাইনে, ধরো একই সরল রেখায় চারটে পয়েন্ট আছে পি কিউ আর এস, ঠিক আছে, যে কোনো দূরত্বে, সমদূরত্বে হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় একই স্ট্রেট লাইনের উপর চারটে পয়েন্ট যদি পি কিউ আর এস থাকে, এবং যদি ধরো এরকম থাকে, সাপোজ ধরো কিউটা এখানে আছে, আরটা এদের মধ্যবর্তী স্থান কোথাও একটা আছে, ধরো সাপোজ এখানে আর আছে, ওকে, বা আর যদি এখানে রইলো এস এখানে থাকলো, যাই হোক না কেন, যদি এরকম চারটে পয়েন্ট একই স্ট্রেট লাইনে থাকে এবং পি আর বাই কিউ আর, পি আর বাই কিউ আর ইন্টু এস কিউ অর্থাৎ এটা বাই এস পি টোটালটা অ্যাকচুয়ালি ইকুয়ালস টু -1 হয়, অর্থাৎ এই রেশিওটার প্রোডাক্টটা যদি -1 হয়, তাহলে আমরা বলবো আর আর এস এই দুটো পয়েন্ট কি হবে না, এই দুটো পয়েন্ট একে অপরের কনজুগেট হবে, হারমোনিক কনজুগেট হবে। অ্যাকচুয়ালি আর এন্ড এস একে অপরের হারমোনিক কনজুগেট হবে কার সাপেক্ষে, পি এবং কিউ পয়েন্টের সাপেক্ষে, যদি এই কন্ডিশনটা হোল্ড করে। এবার এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি আর আরেকটু আমরা ডিটেলসে বুঝবো, তার জন্য এটাকে একটু সিম্পলিফাই করব। দেখো পি আর বাই কিউ আর ইকুয়ালস টু এটা দাঁড়িয়ে যাবে এস পি বাই এস কিউ, এখানে মাইনাস, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, পি আর বাই কিউ আর, আচ্ছা এই রেশিওটাকে আমি ধরলাম ল্যামডা, ওকে। তাহলে পি আর বাই কিউ আর ইকুয়ালস টু ল্যামডা, আর এস পি বাই এস কিউ, এই মাইনাসটা এদিকে গেলে হবে মাইনাস ল্যামডা। তার মানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আর পয়েন্টটা পি কিউ কে ইন্টারনালি ডিভাইড করছে λ:1 রেশিওতে, ঠিক সিমিলারলি এস পয়েন্টটা পি আর কিউ কে এক্সটার্নালি ডিভাইড করছে λ:1 রেশিওতে। অর্থাৎ একটা পয়েন্ট, ধরো আর পয়েন্ট যদি যে কোনো দুটো নির্দিষ্ট ফিক্স কোঅর্ডিনেটকে, ফিক্স পয়েন্টকে যে রেশিওতে ইন্টারনালি ডিভাইড করছে, অপর একটা পয়েন্ট সেম রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করছে। একটা পয়েন্ট যে রেশিওতে ইন্টারনালি ডিভাইড করছে, ঠিক সেম রেশিওতে অপর একটা পয়েন্ট যদি এক্সটার্নালি ডিভাইড করে, তাহলে ওই দুটো পয়েন্ট আর আর এস কে একে অপরের হারমোনিক কনজুগেট বলা হবে উইথ রেসপেক্ট টু পি এন্ড কিউ। বোঝা গেল হারমোনিক কনজুগেট কি, বোঝা গেল আশা করি। একটা পয়েন্ট যদি ঠিক যে রেশিওতে যে কোনো দুটো ফিক্স পয়েন্টকে ইন্টারনালি ডিভাইড করে, ঠিক সেম রেশিওতে অপর একটা পয়েন্ট যদি এক্সটার্নালি ডিভাইড করে, দুটো রেশিও যদি সেম হয়, একজন ইন্টারনালি একজন এক্সটার্নালি ডিভাইড করছে, তাহলে ওই দুটো পয়েন্ট যারা ইন্টারনালি এক্সটার্নালি ডিভাইড করছে তাদেরকে বলা হবে হারমোনিক কনজুগেট টু ইচ আদার, একে অপরের হারমোনিক কনজুগেট উইথ রেসপেক্ট টু দ্য ফিক্স পয়েন্ট পি এন্ড কিউ, ওকে। এবার একটা প্রবলেম সলভ করে নেবো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে এক্সাম্পল 32 কি বলছে, ফাইন্ড দ্য হারমোনিক কনজুগেট অফ দ্য পয়েন্ট আর। আর পয়েন্টটা কি, আর পয়েন্টটা বলা আছে 5,1 আর এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্টস পি 2,10 এন্ড কিউ 6,-2। অর্থাৎ এখানে বলতে চাইছে পি আর কিউ দুটো ফিক্স পয়েন্ট দেওয়া আছে, এটা ধরো পি, সাপোজ পি এর কোঅর্ডিনেট হচ্ছে 2,10 অ্যান্ড কিউ এর কোঅর্ডিনেট সাপোজ আমি বললাম এখানে কিউ আছে অ্যান্ড কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে 6,-2।
এবং আর পয়েন্টটা 5,1 5,1 পয়েন্টটা ইন্টারনালি ডিভাইড করছে না এক্সটার্নালি ডিভাইড করছে আমার বলা নেই, জাস্ট আর পয়েন্টটা এদেরকে 5,1 পয়েন্টটা অ্যাকচুয়ালি ডিভাইড করছে সাম রেশিওতে, আমি ধরে নেবো সাপোজ λ1 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করছে ধরে নিলাম। তাহলে আমাদেরকে অপর একটা পয়েন্ট বার করতে হবে এস, যে পয়েন্টটা এই পিকিউ কে λ1 অনুপাতই এক্সটার্নালি ডিভাইড করছে, সেই এস পয়েন্টটা তবেই আর পয়েন্টের কনজুগেট হারমোনিক কনজুগেট হবে। অর্থাৎ আর পয়েন্টটাকে আমি λ1 অনুপাতে ইন্টারনালি ডিভাইড করছি ধরে নিচ্ছি, দিয়ে এস পয়েন্ট বার করবো যে এক্সটার্নালি ডিভাইড করবে পিকিউ কে λ1 অনুপাতেই। কিভাবে করবো তাহলে, সবার প্রথম আগে λ1 বা ল্যামডার ভ্যালুটা কি সেটা বার করবো। তো পি পয়েন্টটা আমি যদি ধরে নিই যে পি পয়েন্ট কি করছে না λ1 অনুপাতে ইন্টারনালি ডিভাইড করছে পিকিউ কে, তাহলে অ্যাকচুয়ালি আমার পি এর কোঅর্ডিনেট 5,1 ইকুয়ালস টু কি দাঁড়িয়ে যাওয়া উচিত, এটা দাঁড়িয়ে যাওয়া উচিত 6λ প্লাস 2 বাই λ প্লাস 1, কমা এটা হয়ে যাবে -2λ প্লাস 10 বাই λ প্লাস 1। তাহলে এখান থেকে আমি যদি করি তাহলে 5 ইকুয়ালস টু 6λ প্লাস 2 বাই λ প্লাস 1 পেয়ে যাবো কম্পেয়ার করে। সিমিলারলি এটা 1 ইকুয়ালস টু -2λ প্লাস 10 বাই λ প্লাস 1 পেয়ে যাবো। ওকে, এখান থেকে আমি যদি ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে চাই, দ্যাট মিনস 6λ প্লাস 2 ইকুয়ালস টু 5λ প্লাস 5 হয়, দেন এখান থেকে আমি পেয়ে যাব ল্যামডা ইকুয়ালস টু, দেখো এটা হয়ে যাবে 3। এখান থেকেও তোমরা সিমিলার ভ্যালুই পাবে, ল্যামডা ইকুয়ালস টু 3 ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে λ1 বা λ/1 অ্যাকচুয়ালি হয়ে যাবে 3/1। তাহলে পি পয়েন্টটা কিন্তু যেহেতু ল্যামডার ভ্যালুটা পজিটিভ এসছে, তাহলে অবভিয়াসলি ইন্টারনালি ডিভাইড করছে, এবং আর পয়েন্টটা তেমনি পিকিউ এর মধ্যে আছে 5,1 পয়েন্টটা কোন রেশিওতে ডিভাইড করছে, 3:1 রেশিওতে ডিভাইড করছে। তাহলে আর এর যে হারমোনিক কনজুগেট হবে এস, সেই পয়েন্টটা কি করবে না পিকিউ কে এক্সটার্নালি ডিভাইড করবে, কোন রেশিওতে করবে, সেম রেশিও 3:1 অনুপাতে। তাহলে 3:1 রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করা এস পয়েন্টের কোঅর্ডিনেট কি পেয়ে যাবো আমি, এক্সটার্নালি ডিভিশনের কন্ডিশন আমি অ্যাপ্লাই করবো, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, অর্থাৎ 3 ইন্টু 6 মাইনাস 2 বাই 3 মাইনাস 1, কমা এখানে হয়ে যাবে -6, এটা হয়ে যাবে -6 মাইনাস 10 বাই 2। ওকে, দ্যাট মিনস এস পয়েন্টের কোঅর্ডিনেট আমার দাঁড়িয়ে যাচ্ছে 18 মাইনাস 2, দ্যাট ইজ 16 বাই 2 কমা -16 কমা বাই 2 equals to এটা হয়ে যাচ্ছে 8, -8. So 8, -8 is the coordinate of S, and S টা কি, S টা হচ্ছে হারমোনিক কনজুগেট অফ R। তাহলে R পয়েন্টের হারমোনিক কনজুগেট S পাচ্ছি আমি কোঅর্ডিনেট 8, -8 উইথ রেসপেক্ট টু P and Q। ওকে, আশা করি হারমোনিক কনজুগেটের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো S সাপোজ এখানে কোথাও একটা থাকবে, এবং S এর কোঅর্ডিনেট হচ্ছে +8, -8, এবং S কি করছে না PQ কে এক্সটার্নালি ডিভাইড করছে 3:1 রেশিওতে। নেক্সট চলে যাব সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল। সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি কি, ডেফিনেশনটাকে ভালো করে খেয়াল করো। The point of intersection of the medians of a triangle is called centroid of the triangle, and it divides the median internally in the ratio 2:1. মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, ত্রিভুজের মধ্যমা কি। যদি আমি সাপোজ এরকম একটা ত্রিভুজ আঁকি, তাহলে এটা যদি এ বি সি নাম দিই, তাহলে প্রত্যেকটা বাহুর একটা করে মিড পয়েন্ট পাবো, ডি ই এফ। এখন বিপরীত শীর্ষবিন্দু থেকে এই মিড পয়েন্টকে যদি সংযোগ করি এক একটা মধ্যমা পাবো। ওকে, ঠিক সিমিলারলি সি পয়েন্ট থেকে আমি সিডি সংযোগ করব, এবং এ পয়েন্ট থেকে আমি যদি এ ই সংযোগ করি, তাহলে এই তিনটে মধ্যমা সর্বদা কনকারেন্ট হয়, এটা আমরা নিচু ক্লাসে পড়েছি। অর্থাৎ সর্বদা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটার নাম যদি দিই ও, তাহলে এই ও পয়েন্টটাই, অর্থাৎ এই তিনটে মধ্যমা যেখানে নিজেদের মধ্যে ছেদ করছে, সেই পয়েন্টটা কি বলা হবে, সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল। সেন্ট্রয়েডের বাংলা কথা হচ্ছে ভার কেন্দ্র। সেন্ট্রয়েড সমান ভার কেন্দ্র। কার ভার কেন্দ্র, একটা যে কোনো ত্রিভুজের ভার কেন্দ্র। এবার এই ভার কেন্দ্র বার করার ফর্মুলা কি আছে, অসংখ্য ফর্মুলা আছে, বিভিন্ন ভাবে ফর্মুলা আমাদের আসবে। সব থেকে সবার প্রথম বেসিক ফর্মুলা হচ্ছে, যদি ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স দেওয়া থাকে x1/1 x2/2, ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষ, ত্রিভুজের তিনটে শীর্ষ যদি দেওয়া থাকে x1/1 x2/2 and x3/3, দেন সেন্ট্রয়েড কি হবে, সেন্ট্রয়েড হয়ে যাবে x1 plus x2 plus x3/3, y1 plus y2 plus y3/3। এটা হচ্ছে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট হবে, এটা বেসিক ফর্মুলা। এবার এর উপর বিভিন্ন শর্টকাট আছে, সেগুলো আমরা
আলোচনা করবো। সবার প্রথম নোট ওয়ান কি বলছে, সাপোজ আমরা কি দেখলাম, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে এর মধ্যমাগুলো কি হয় না বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, সিম্পলি। তো এ বি সি এবং মধ্যবিন্দুগুলো যদি ডি ই এফ হয় তাহলে অ্যাকচুয়ালি এ পয়েন্ট থেকে এ ই একটা মধ্যমা, এখান থেকে সিডি একটা মধ্যমা, এখান থেকে বি এটা তিনটে কি একই পয়েন্টে ছেদ করতে হবে, নাহলে কিন্তু ছবিটা ভুল হয়ে যাবে। তো বি এফ আর একটা মধ্যমা, এই তিনটে মধ্যমা যে সংযোগস্থল সেটা হচ্ছে সেন্ট্রয়েড ও। এখন এই ডিই এফ কে যদি পরস্পর যুক্ত করা হয় তাহলে আমরা ডিই এফ আর একটা ত্রিভুজ পাবো, এবং এই ডিই এফ এর কোঅর্ডিনেট গুলো যদি দেওয়া থাকে a1, b1, a2, b2, a3, b3, তাহলে ভালো করে খেয়াল করে দেখো এই যে ও সেন্ট্রয়েডটা তৈরি হয়েছে এবিসি ত্রিভুজের, ডিইএফ এই যে ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে এরও কিন্তু তিনটে মধ্যমার সংযোগস্থল হচ্ছে ও পয়েন্টটাই। অর্থাৎ এখানে ছোট ত্রিভুজটার তিনটে মধ্যমা যে স্ট্রেট লাইন গুলো সেগুলোই কিন্তু বড় ত্রিভুজটার মধ্যমা, অর্থাৎ বড় ত্রিভুজটার মধ্যমা একটু আকারে বড়, ছোট ত্রিভুজের মধ্যমাগুলো আকারে ছোট, কিন্তু ওই একই স্ট্রেট লাইন গুলো কিন্তু ছোট। এই মধ্যবিন্দুগুলোর যুক্ত করে যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে সেই ত্রিভুজের মধ্যমা আর বড় ত্রিভুজের মধ্যমা সেম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমার বড় ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলোর এখানে কোঅর্ডিনেটটা দেওয়া নেই, ছোট যে মধ্যবিন্দুগুলোর কোঅর্ডিনেট দেওয়া আছে, অর্থাৎ ছোট ত্রিভুজটার তিনটে ভার্টেক্স আমি পেয়েছি। তাহলে ছোট ত্রিভুজটা সেন্ট্রয়েড আর বড় ত্রিভুজটা সেন্ট্রয়েড যেহেতু একই, তাহলে ছোট ত্রিভুজের সেন্ট্রয়েড আমি এখান থেকে বার করলে পাবো a1 প্লাস a2 প্লাস a3/3, b1 প্লাস b2 প্লাস b3/3। তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি ছোট ত্রিভুজটার সেন্ট্রয়েড। সিমিলারলি এটাই হয়ে যাবে ট্রায়াঙ্গেল এবিসি এর সেন্ট্রয়েড। তো এবিসি এর সেন্ট্রয়েড এবং এবিসি এর মধ্যবিন্দুগুলোর সংযোজক ত্রিভুজটার সেন্ট্রয়েড একই হবে এবং এদের কোঅর্ডিনেট মধ্যবিন্দুর আকারেও বার করা যাবে। ওকে, আচ্ছা, এরপর আসছি করোলারি ওয়ান। করোলারি ওয়ান বলছে ফিঙ্গার রুল। ফিঙ্গার রুলটা অ্যাকচুয়ালি কি? দেখো, ফিঙ্গার রুলটা অ্যাকচুয়ালি এখানে x1 x2 x3 দিয়ে দেওয়া আছে, আমি এখানেই বুঝিয়ে দিই। ফিঙ্গার রুল মানে হচ্ছে ধরো কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুগুলো দেওয়া নেই, ভার্টেক্স গুলো দেওয়া নেই, কি দেওয়া আছে মধ্যবিন্দুর যে কোঅর্ডিনেট মিড, প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টের কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে a1 b1 a2 b2 a3 b3। সেখান থেকে তোমাদেরকে ফিঙ্গার রুল দিয়ে এই এবিসি এর কোঅর্ডিনেট বা মূল ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক বার করতে হবে। তার সূত্রটা কি বলা হয় ফিঙ্গার রুল। কি করে বার করবে ভালো করে খেয়াল করো, বহু প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু এটা কাজে লাগবে। প্রথম আমি এ এর কোঅর্ডিনেট বার করব। এর কোঅর্ডিনেট কি হবে? এর কোঅর্ডিনেট বার করার জন্য সবার প্রথম এর উল্টো দিকে কে আছে দেখো, এর উল্টো দিকে আছে a2 b2। তাহলে a2 b2 কে বাদ দিয়ে কি থাকছে a1 b1 a3 b3। তাহলে এ কোঅর্ডিনেটের এক্স কোঅর্ডিনেটটা হবে a1 প্লাস a3 মাইনাস উল্টো দিকে যেটা আছে তার এক্স কোঅর্ডিনেট a2, কমা ঠিক একইভাবে b1 প্লাস b3 মাইনাস b2। সব কিন্তু শর্টকাট, এগুলো ব্রডলি প্রুফ করা যায়, প্রুফ আছে বইতে, তোমরা চাইলে দেখে নিতে পারো, কিন্তু আমাদের ব্রড প্রুফের কোনো প্রয়োজন নেই, আমাদের জাস্ট শর্টকাট রুলগুলো জানতে হবে। আর এগুলো মনে রাখতে গেলে অবভিয়াসলি তোমাদেরকে খাতায় প্র্যাকটিস করতে হবে। মনে রাখার যে রুলস গুলো আমি তোমাকে বোঝাচ্ছি, যে কার অপোজিট সাইডটা দেখতে হবে, কখন কার অপোজিট মিড পয়েন্টটাকে দেখতে হবে, সেইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এবং সেটা সম্ভব তখনই যখন এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। ওকে, তো দেখো নেক্সট বি এর কোঅর্ডিনেট কি হবে? বি এর অপোজিট সাইডে আছে a3 b3, তাহলে a3 b3 কে বাদ দিয়ে a1 প্লাস a2 মাইনাস a3, এটা হবে b1 প্লাস b2 মাইনাস b3। ওকে, নেক্সট সি পয়েন্টের কোঅর্ডিনেট একইভাবে সি এর অপোজিটে কে আছে a1 b1 আছে, তো a2 প্লাস a3 মাইনাস a1 কমা b2 প্লাস b3 মাইনাস b1। এই হচ্ছে এবিসি এর কোঅর্ডিনেট। ওকে, ভেরি গুড। তো এবিসি এর কোঅর্ডিনেট আমি এইভাবে পেয়ে যাবো যদি তাদের মিড পয়েন্ট দেওয়া থাকে, এবং আমাদের বহু প্রবলেমের ক্ষেত্রে সেটা করতেও হবে। নেক্সট করোলারি টু। করোলারি টু কি বলছে দেখো, ইফ টু ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল আর x1y1 and x2y2 and the coordinate of the centroid are alpha beta। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল তোমার দিয়ে দিয়েছে যার যে কোনো দুটো ভার্টেক্স দিয়েছে x1y1 অপরটা x2y2, এবং তার সেন্ট্রয়েডটা ধরো এরকম জায়গায় আছে, ঠিক আছে, এই সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা আমাদের দেওয়া আছে আলফা বিটা। তাহলে এই থার্ড কোঅর্ডিনেটটা কি হবে, থার্ড ভার্টেক্সের কোঅর্ডিনেটটা কি হবে, সেটা বার করার সূত্র হচ্ছে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট ইন্টু 3, তার এক্স কোঅর্ডিনেট ইন্টু 3 মাইনাস x1 মাইনাস x2, কমা
3 beta minus y1 minus y2. This is the coordinate of third vertex. All shortcut formula মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং একটু আগে যেটা বললাম সেটা আরেকবার মনে করিয়ে দিই যে ত্রিভুজের মেডিয়ানসকে বা ত্রিভুজের মধ্যমাকে এই যে ভরকেন্দ্র ও বা অনেক সময় ভরকেন্দ্রকে ও না দিয়ে জিও দিই, ভরকেন্দ্র জি অ্যাকচুয়ালি 2:1 অনুপাতে ইন্টারনালি ডিভাইড করে, ওপরের দিকটা 2 নিচের দিকটা 1। এটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে এসেছি, যদি ভুলে গিয়ে থাকো আরেকবার রিমাইন্ড করিয়ে দিলাম। ওকে, নেক্সট করোলারি 3 এত হেভি জাবি আমাদের প্রুফের দরকার নেই, জাস্ট আমি এখানে কি বলছি ভালো করে মন দিয়ে শোনো। এটা একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, এর ধরো মধ্যমাগুলো এইভাবে আছে এবং এটা হচ্ছে অপর মধ্যমা। তাহলে আমি কি বললাম, ডি ই এফ যদি এর হয় মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুগুলোকে সংযোগ করলে অপর একটা ট্রায়াঙ্গেল পাওয়া যায় ডিইএফ। এখন এই ডিইএফ এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটার 4 টাইমস যদি নেওয়া হয়, সেই 4 টাইমস এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল ডিইএফ ইকুয়ালস টু হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। অর্থাৎ বড় ত্রিভুজটার এরিয়াটা সমান হবে 4 ইন্টু দিস ছোট ট্রায়াঙ্গেল। ওকে ওকে, চলো নেক্সট কি আছে দেখে নিই। এবার একটা প্রবলেম, two vertices of a triangle are -1, 4, 5, 2. If its centroid is 0, -3, find third vertex. এই মাত্র পড়িয়ে দিলাম, দুটো ভার্টেক্স দেওয়া আছে আর সেন্ট্রয়েড জি দেওয়া আছে। দুটো ভার্টেক্স আমার -1, 4 আর এখানে আছে 5, 2 আর সেন্ট্রয়েডটা হচ্ছে 0, -3। তাহলে থার্ড ভার্টেক্সটা কি হবে? ফর্মুলা কি বলছে, সেন্ট্রয়েডটাকে আমি যদি আলফা বিটা ধরি, এটা যদি আমি ধরি x1 y1, এটা যদি হয় x2 y2, তাহলে আমাদের ফর্মুলা বলছে 3 আলফা x1 x2 3 বিটা y1 y2। দিস ইজ দ্য কোঅর্ডিনেট। তাহলে 3 আলফা, এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। আলফা মানে হচ্ছে এখানে 0 অ্যাকচুয়ালি, তো এটা 0, x1 মিন্স +1, y1 x2 মিন্স -5, 3 বিটা মিন্স 3 বিটা মানে হচ্ছে কত? 3 বিটা মানে হচ্ছে এখান থেকে দেখো 3 বিটা, দ্যাট মিন্স এখানে -9 y1, দ্যাট মিন্স এখানে হয়ে যাচ্ছে -4 অ্যান্ড এখানে হয়ে যাচ্ছে -2। তাহলে আলটিমেটলি আমার কোঅর্ডিনেটটা কি আসছে দেখো, এখানে +1 -5 দ্যাট মিন্স -4 আর এটা হয়ে যাচ্ছে, ওহো এখানে কমা নয় অ্যাকচুয়ালি, -9 -4 -2 দ্যাট মিন্স -15। তো -4, -15 ইজ দ্য কোঅর্ডিনেট অফ থার্ড ভার্টেক্স। এইভাবে শর্টকাটে আমরা বের করবো। নেক্সট টপিক আমাদের হচ্ছে ইন সেন্টার। ইন সেন্টারের বাংলা অর্থ হচ্ছে অন্তকেন্দ্র। এবার অন্তকেন্দ্র কাকে বলে, ডেফিনেশনটা একটু খেয়াল করে দেখো। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ইন্টারনাল অ্যাঙ্গেল বাইজেক্টর অফ ট্রায়াঙ্গেল ইজ কল্ড ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল। অর্থাৎ ইন্টারনাল অ্যাঙ্গেল বাইজেক্টরের অর্থ হচ্ছে অন্তকোণগুলোর সমদ্বিখণ্ডক, অর্থাৎ অন্তর্কোণ সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক যাই বলা হোক না কেন, অর্থাৎ কোণগুলোর সমদ্বিখণ্ডক গুলো যে পয়েন্টে নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে বলা হবে ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র। অর্থাৎ যদি আমি এইভাবে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই, তার 3টে ভার্টেক্স, 3টে অ্যাঙ্গেল আছে, এই 3টে অ্যাঙ্গেলকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, ওকে, সেই সমদ্বিখণ্ডক গুলো একে অপরের সঙ্গে একটি নির্দিষ্ট বিন্দুতে মিট করবে। সেই যে বিন্দুটা, সেই বিন্দুটাকে আমি বলবো, যদি নাম দিই মাঝখানে এটা আই, তাহলে আই হয়ে যাবে ইন সেন্টার। যেখানে এখানে এই যে বি, সাপোজ এটা আমি ধরলাম পি কিউ আর, এই যে বি আর এ কিউ সিপি, এরা কিন্তু হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইজেক্টর বা কোণের অন্তর্দ্বিখণ্ডক। এখন কিভাবে এই ইন সেন্টারের কোঅর্ডিনেট বার করবো আমরা? ইন সেন্টারের কোঅর্ডিনেট বার করার জন্য বলছে, এখানে দেখো 3টে ভার্টেক্সের কোঅর্ডিনেট যদি আমাদের দেওয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, আর যদি 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, কিভাবে দেওয়া থাকবে, এ শীর্ষবিন্দুর অপোজিট বাহু বিসির দৈর্ঘ্য হবে স্মল এ। ঠিক সিমিলারলি সি ভার্টেক্সের অপোজিট বা সাইড এবি এর লেন্থ হবে বা এবি সাইডটার দৈর্ঘ্য হবে সি, একইভাবে এসি এর লেন্থ হবে বি। তাহলে আমাদেরকে ইন সেন্টারের কোঅর্ডিনেটটা ডাইরেক্ট বার করতে পারবো, ax1 + bx2 + cx3 by a + b + c, ay1 + by2 + cy3 by a + b + c, যেখানে abc আর দ্য লেন্থস অফ bc, ca and ab। ওকে, তো লেন্থ গুলো খেয়াল রাখতে হবে যে এ স্মল এ লেন্থ বলতে এ যে ভার্টেক্সটা ধরবো তার অপোজিট সাইডের লেন্থকে বোঝাচ্ছে। ওকে, তার মানে আমাকে ইন সেন্টার বার করতে হলে অ্যাকচুয়ালি কি কি চাই, 3টে ভার্টেক্সের কোঅর্ডিনেট চাই এবং 3টে বাহুর দৈর্ঘ্য চাই। তাহলেই আমরা কিন্তু ইন সেন্টার বা অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা বার করতে পারবো। করোলারি 1 বা অনুসিদ্ধান্ত 1 কি বলছে,
অনুসিদ্ধান্ত বলছে যদি ট্রায়াঙ্গেল এবিসিটা ইকুইল্যাটারাল হয়, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হবে, তাই না? তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ইন সেন্টারের এই যে ইকুয়েশনটায় এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি পুট করে দিলে দেখো ওপরে হয়ে যাবে কি, এ কমন চলে আসবে, নিচে 3a হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি পুট করা হয় তাহলে অ্যাকচুয়ালি ইন সেন্টারের কোঅর্ডিনেট হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, যেটা কিন্তু আবার ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডকে রিপ্রেজেন্ট করে। তাহলে আলটিমেটলি ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইন সেন্টার বা অন্তঃকেন্দ্রও যা, সেন্ট্রয়েড বা ভারকেন্দ্র সেম জিনিস, শুধুমাত্র এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই সম্ভব। নেক্সট করোলারি 2, ঠিক এরকম ভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো যে কোনো ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলটা ধরো এ বি সি তিনটে ভার্টেক্স দেওয়া আছে এবং তার ইন সেন্টার আইটা হচ্ছে এখানে অবস্থিত, ওকে। এবং আমরা জানি অন্তঃকেন্দ্র মানে এই অন্তঃকেন্দ্রটা দিয়ে আমরা একটা অন্তঃবৃত্ত আঁকতে পারি, সেই বৃত্তটা এখানে আঁকা হয়েছে। যাই হোক, সেই বৃত্তটা আঁকার ফলে দেখো বৃত্তটা এ বি এ বি বিসি এবং সি এ বাহুকে যথাক্রমে কি করছে না, এফ ডি এবং ই পয়েন্টে টাচ করেছে বাহুগুলোকে। এই টাচ পয়েন্টগুলোকে অ্যাকচুয়ালি ডি ই এফ দিয়ে আমরা চিহ্নিত করেছি। যদি তাই হয় তাহলে এ ই অর্থাৎ এই লেন্থটা সমান এই লেন্থটা হবে। কেন হবে? কারণ আই কেন্দ্র বিশিষ্ট এই সার্কেলটা, এই বৃত্তটা বহিস্থ এ বিন্দু থেকে দুটো ট্যানজেন্ট বা স্পর্শক ড্র করেছি। আমরা জানি কোনো একটা সার্কেলের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যদি সর্বোচ্চ আমরা কটা ট্যানজেন্ট ড্র করতে পারি, দুটো ট্যানজেন্ট ড্র করতে পারি। এবং সেই দুটো ট্যানজেন্টের লেন্থ মানে হচ্ছে এ পয়েন্ট থেকে বি সার্কেলের টাচ পয়েন্ট পর্যন্ত যে লেন্থটা সেটাই হয় ট্যানজেন্টাল লেন্থটা এক্ষেত্রে। তো এই যে লেন্থটা, এটা সাপোজ টি1, এটা সাপোজ টি2, দেন এ টি1 ইকুয়ালস টু এ টি2 হয়। অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে যে দুটো ট্যানজেন্ট আমরা একটা সার্কেলে ড্র করতে পারি সেই দুটো ট্যানজেন্টের লেন্থ ইকুয়াল হবে। এটা তোমাদের জানা ছিল কিনা জানি না, এটা কিন্তু জানতে হবে। তো লেন্থ ইকুয়াল হওয়ার অর্থই এখানে কিন্তু এ ই সমান এক্ষেত্রে এ এফ, এটা সমান হয়ে যাবে এস মাইনাস এ। এসটা কি, এটা কি? এটা অ্যাকচুয়ালি বিসি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য বি, এবি বাহুর দৈর্ঘ্য সি। এসটা হচ্ছে অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই 2। যদি তাই হয় তাহলে এই লেন্থটা দাঁড়িয়ে যাবে এস মাইনাস এ। অর্থাৎ এখানে এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করা হচ্ছে, এ পয়েন্টের অপোজিট সাইড হচ্ছে স্মল এ, অপোজিট সাইডের লেন্থ হচ্ছে স্মল এ। তাই এ পয়েন্ট থেকে যে দুটো ট্যানজেন্ট ড্র করা হবে তাদের লেন্থটা দাঁড়িয়ে যাবে এস মাইনাস এ, আর এটাও হবে এস মাইনাস এ। সিমিলারলি বি পয়েন্ট থেকে যখন আমি ট্যানজেন্ট ড্র করছি, বি এফ আর বি ডি এরাও দুজনে ইকুয়াল হবে এবং এস মাইনাস বি লেন্থ হবে। বি মিনস বি ভার্টেক্সের অপোজিট সাইডস এর লেন্থ, এটা সবসময় মনে রাখতে হবে। সিমিলারলি এটা হবে এস মাইনাস সি, এটাও হবে এস মাইনাস সি। তাহলে একটা পয়েন্ট থেকে আমরা কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি এইরকম ভাবে এই সাপোজ সি পয়েন্ট থেকে সিডিসি এই লেন্থ গুলো আমরা কিন্তু শর্টকাট ফর্মুলার মাধ্যমে বার করতে পারবো, যেখানে তিনটে ফর্মুলাই দেওয়া আছে, তোমরা খেয়াল করতে পারছো। আশা করি এগুলো তোমরা নোট ডাউন করে নেবে। তো এই শর্টকাট গুলো আমরা কেন শিখছি? অ্যাকচুয়ালি ভেরিয়াস প্রবলেম যখন সলভ করবো আমরা এখনো বেসিক জিনিসগুলোই পড়ছি, তো বেসিক জিনিসগুলো দিয়ে এর পরবর্তী ক্লাসে প্রবলেম সলভ করবো। তো বেসিক জিনিসের উপর ডাইরেক্ট প্রবলেম ডাব্লিউবি যেই মেন যেই অ্যাডভান্সে পাবে না, এই বেসিক জিনিসগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে। তাই এই ক্লাসগুলোতে মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দিতে পারিনি, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পার্টিকুলারলি এই টপিকগুলোর উপর নেই। তো নেক্সট ক্লাস থেকে আমরা যখন লোকাস করবো তখন দেখবে ডাব্লিউবিজেই তে লোকাস দিয়ে কত প্রবলেম এসছে, এবং সেই সমস্ত প্রবলেম সলভ করতে গিয়ে এই সমস্ত বেসিক ফর্মুলা, বেসিক শর্টকাট গুলো কাজে লাগবে। এগুলো আমি ইউজ করে কিন্তু প্রবলেম সলভ করাবো। তাই এখন বারবার বলছি, এই ফর্মুলা গুলো নোট ডাউন করো, ক্লাসগুলো দেখো, না হলে কিন্তু পরের ক্লাসগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি সব ধোঁয়া লাগবে। এই ফর্মুলা গুলো নোট করে নাও খাতায়, পর 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 ওকে। চলো এবার একটা এক্সাম্পল দেখো, এখানে কি বলছে, 3/2, 3/2, 6 and -1, 6 are midpoints of sides of a triangle. Then find centroid of the triangle, incenter of the triangle. দেখো এই অঙ্কটা, এই প্রবলেমটা একটু বড় হবে। এই প্রবলেমটার মাধ্যমে তোমাদের বেসিক এতক্ষণ ধরে যে সমস্ত শর্টকাট রুলস গুলো পড়ালাম, যে সমস্ত আইডিয়া গুলো দিলাম ইনসেন্টার সেন্ট্রয়েড সম্বন্ধে, সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। যার জন্য আমি অঙ্কটাকে চয়েস করেছি। সবার প্রথম অঙ্কটায় কি দেওয়া আছে দেখো, একটা ট্রায়াঙ্গেল এ বি সি দেওয়া আছে। এই ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট গুলো সাপোজ ধরো এটা ডি, এটা ই এবং এটা হচ্ছে এ। মিড পয়েন্ট গুলো দেওয়া আছে, এটা ধরো 3/2, 0, এটা হচ্ছে
3/2, 6, আর এটা হচ্ছে -1, 6। ওকে, তো এই তিনটে মিড পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেন্ট্রয়েড বার করতে হবে এবং ইনসেন্টার বার করতে হবে। তো সেন্ট্রয়েড বার করার জন্য কি ফর্মুলা কাজে লাগাবে, শর্ট করে মাথায় মনে করো তো। একটু আগেই পড়ালাম, মিড পয়েন্ট দেওয়া থাকলে মিড পয়েন্ট গুলোকে সংযোগ করে যে ট্রায়াঙ্গেল পাওয়া যায় তার যে সেন্ট্রয়েড হয়, মূল ত্রিভুজের সেন্ট্রয়েডটা তার সঙ্গে একই হয়। অর্থাৎ মিড পয়েন্টের এই যে ত্রিভুজটা, এর সেন্ট্রয়েড তাহলে কি হবে, এর সেন্ট্রয়েডের ফর্মুলা a1 + a2 + a3/3, b1 + b2 + b3/3, দ্যাট মিনস 3/2 + 3/2, এখানে হচ্ছে -1/3, এখানে হবে, সরি, এখানে হচ্ছে 0 + 6 + 6/3। ওকে, দ্যাট মিনস সেন্ট্রয়েড আমার চলে আসবে কি, এখান থেকে 3/2, 3/2, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 3। ওকে, অ্যান্ড -1, দ্যাট মিনস 2/3, 6 + 6, 12/3, দ্যাট মিনস 4। তো 2/3, 4 ইজ দ্য সেন্ট্রয়েড। ওকে, তো সেন্ট্রয়েড বা ভারকেন্দ্র আমি পেয়ে গেলাম 2/3, 4, খুব ইজি। মেন যেটা বড় হবে সেটা হচ্ছে ইনসেন্টার। দেখো, ইনসেন্টার কিন্তু বার করতে গেলে তোমাকে এ বি সি এই ভার্টেক্স এর কোঅর্ডিনেট গুলো বার করতেই হবে, না হলে আমরা কিন্তু ইনসেন্টারের ফর্মুলা ফেলতে পারবো না। তাহলে ভার্টেক্স এর কোঅর্ডিনেট গুলো আমার কি কি আসবে ভালো করে খেয়াল করে দেখো। সবার প্রথম ভার্টেক্স এর যখন মিড পয়েন্ট দেওয়া থাকে তাহলে ভার্টেক্স এর কোঅর্ডিনেট বার করার জন্য আমরা শর্টকাট রুল শিখেছি, সেই রুলস অ্যাপ্লাই করব। সবার প্রথম হচ্ছে এ ভার্টেক্স বার করার জন্য অপোজিট সাইডে কি আছে 3/2, এটা বাদ দেবো, তাহলে 3/2 প্লাস এখানে হয়ে যাবে 3/2 -1 -3/2, কমা দিয়ে এটা হয়ে যাবে 0 + 6 -6, তার মানে এখানে হয়ে যাচ্ছে -1, 0, এটা a এর কোঅর্ডিনেট, -1, 0। ওকে, বি এর কোঅর্ডিনেট সিমিলারলি কি হবে, বি এর কোঅর্ডিনেট মানে এখানে -1 বাদ যাবে, 3/2 + 3/2 +1, minus of -1, that means +1, and এখানে হয়ে যাবে 0 + 6 -6, that means এটা হয়ে যাবে 3 + 1, 4, 0, তো b হচ্ছে 4, 0। সিমিলারলি সি, শর্টকাট ফেলবো এবং শর্টকাটে বার করব। সি এর জন্য অপোজিটে কি আছে 3/2, এটা প্রথমে ফিক্স রাখবো, -1 + 3/2, -1 + 3/2, -3/2, কমা দিয়ে এটা হয়ে যাচ্ছে 6 + 6 -0। ফর্মুলা গুলো কিন্তু সব শর্টকাট শিখিয়ে দিয়েছি, মিড পয়েন্ট থেকে কিভাবে ভার্টেক্স বার করতে হয়, ভার্টেক্স থেকে মিড পয়েন্ট বার করতে হয়, ফর্মুলা তোমাদের সবকটা শেখানো আছে। তোমরা আগের ফর্মুলা গুলো প্র্যাকটিস করো, বুঝবে কিভাবে আমি চটপট এখানে ফর্মুলা গুলোকে শর্টকাটে ফেলছি, সব বুঝতে পারবে নিজেরাই। তো এটা হয়ে যাচ্ছে, তার মানে এটা ক্যান্সেল আউট, দ্যাট মিনস -1, 12, তাহলে এটা -1, 12। ভার্টেক্স গুলো পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে না, এ বি বিসি আর সি এর লেন্থটা বার করতে হবে। তাহলে এ বি, এখন দুটো পয়েন্টের ডিস্টেন্স আমরা এর আগের ক্লাসে পড়েছি, বা তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো। দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, তার ডিস্টেন্স আমরা কি করে বার করব। এখানে দেখো, এ বি সি এর আগে কোঅর্ডিনেট গুলো আমরা বার করে লিখে নেবো একবার নেক্সট পেজে। এ বি এন্ড সি, এ -1, 0, বি 4, 0, -1, 0, 4, 0, অ্যান্ড সি হচ্ছে আমাদের এখানে -1, 12, -1, 12। ওকে, তাহলে এ বি এর লেন্থ কি হবে, এ বি এর লেন্থ হবে, তাহলে এ আর বি দুটোকে নেবো আমরা, -1 - 4 তার হোল স্কোয়ার প্লাস 0 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা -5 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস 5 বিসি। আচ্ছা, এ বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্মল সি লেন্থটা, ওকে সি, আর বিসি মানে হচ্ছে স্মল এ, আগেই বলেছি কেন হয়। বিসির কি হবে, বিসির লেন্থ হচ্ছে এখান থেকে 4 + 1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 12 তার হোল স্কোয়ার, সমান এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 25 + 144, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 169, অ্যান্ড দ্যাট ইজ 13, অ্যান্ড সি হয়ে গেছে, এ হয়ে গেছে। নেক্সট বি সমান হচ্ছে অ্যাকচুয়ালি এসির লেন্থ তাহলে কি হবে, -1 + 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে 0 প্লাস এটা হয়ে যাবে 0 - 12 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে আসবে 12। তাহলে আমি তিনটে যে সাইড তাদের লেন্থ পরস্পর পেয়েছি, একটা 5, একটা 13, একটা 12। ওকে, তো এবার আমাদেরকে ইন সেন্টারের ফর্মুলা ফেলতে হবে। ইন সেন্টারের ফর্মুলা আমি কি পড়িয়েছি ভালো করে খেয়াল করে দেখো। ইন সেন্টারের ফর্মুলা এখানে ছিল ax1 + bx2 + cx3 / a + b + c, and ay1 + by2 + cy3 / a + b + c।
তাহলে ইন সেন্টারের ফর্মুলা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আই এর কোঅর্ডিনেট দাঁড়িয়ে যাবে a x1 প্লাস b x2 প্লাস c x3 বাই a প্লাস b প্লাস c কমা a y1 প্লাস b y2 প্লাস c y3 বাই a প্লাস b প্লাস c। ওকে, দেন এখান থেকে আমি x1 সমান কত পাবো, x2 সমান কত পেয়েছি, x3 সমান কত পেয়েছি, y1 y2 y3 সব কটা লিখে নেবো, সাথে a b c। ওকে, আচ্ছা, x1 y1 x2 x1 x2 x3 minus 4 minus 1 4 minus 1। ওকে, তো minus 1 4 minus 1, তো minus 1, আর y1 y2 y3 হচ্ছে 0 0 12। ঠিক আছে, ওকে, 0 0 12। a b c আমরা কি পেয়েছি, a হয়েছে 13, b হয়েছে 12 আর c হচ্ছে 5। 13 12 আর 5। এবার আমি ভ্যালুগুলো যদি পুট করি কি আসবে আমার, a x1 দ্যাট মিনস -13, b x2 দ্যাট মিনস হচ্ছে +48 প্লাস c x3 তার মানে হচ্ছে আমার -5। ওকে ওকে, বাই a প্লাস b প্লাস c মানে কত আসবে, 13 প্লাস 12 দ্যাট মিনস 25 30 কমা a y1 কি আসবে 0, b y2 কি আসবে 0, c y3 কি আসবে, c y3 is +60 বাই 30। ওকে, এটা কিভাবে ক্যালকুলেশন করলে দেখো, এখান থেকে 48 and -18 দ্যাট মিনস 30 by 30 60 by 30, that is equals to 1,2. 1,2 is the incenter and 2/3,4 is the centroid। এই ছিল আমাদের ক্যালকুলেশন। এটাকে যদি আমরা দীর্ঘ ব্রড পদ্ধতিতে করতাম তাহলে ভীষণ বড় হয়ে যেত। শর্টকাট লাগানো হয়েছে বলে তিনটে পেজে কমপ্লিট হয়েছে। তো তোমাদেরকে এই শর্টকাটগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এই রকম প্রবলেমগুলোকে সলভ করতে হবে বা এইভাবে শর্টকাটগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। নেক্সট টপিক আমাদের চলে যাই, সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল। সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল আশা করি তোমরা শুনে থাকবে। এটাকে বলা হয় পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত মানে কি, একটা ত্রিভুজের তিনটে বা শীর্ষবিন্দুকে টাচ করে যে এইভাবে বৃত্ত অঙ্কন করা হয় সেটাকে বলা হয় পরিবৃত্ত। সেই পরিবৃত্তর যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা হয় পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্রের ডেফিনেশন কি বলছে, পরিকেন্দ্রের ডেফিনেশন বলছে দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল ইজ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ পারপেন্ডিকুলার বাইজেক্টর অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাতে তুমি যদি এবি বিসি এবং এসি এই তিনটে সাইডের মিড পয়েন্ট গুলো ধরে নাও, ডি ই এফ, ধরো এখানে এফ, এটা ডি, এটা ই, তাহলে এই মিড পয়েন্ট থেকে যদি আমরা একটা লম্ব আঁকি বা বলতে পারি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক গুলো যদি অঙ্কন করা হয়, লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এবি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছি যে সরলরেখা, সেটাই হবে লম্ব সমদ্বিখণ্ডক। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, তো লম্ব সমদ্বিখণ্ডক গুলো একটা নির্দিষ্ট পয়েন্ট ও তে মিট করবে এবং সেই ওটাকে বলা হবে সার্কামসেন্টার। ওকে, তার মানে লম্ব সমদ্বিখণ্ডক মানে এই, এটা লম্ব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে, এগুলো 90 ডিগ্রি করে হবে, কারণ এটা হচ্ছে ও এফটা, ও ইটা লম্ব এসি এর উপর, ও এফটা লম্ব এবি এর উপর, ও ডিটা লম্ব বিসি এর উপর। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সার্কামসেন্টার বার করবো কি করে। তিনটে ভার্টেক্সের কোঅর্ডিনেট ধরো x1 y1 x2 y2 আর x3 y3 দেওয়া আছে। তাহলে আমাদের সার্কামসেন্টার বার করার ফর্মুলা খুব ভালো করে দেখো। সার্কামসেন্টার বার করার ফর্মুলা হচ্ছে x1 sin 2a plus x2 sin 2b plus x3 sin 2c by sin 2a plus sin 2b plus sin 2c। x1 x2 x3 তো ভার্টেক্সের x কোঅর্ডিনেট জানলাম, sin 2a কোথা থেকে এলো, এই a টা অ্যাকচুয়ালি কি, b টা কি, c টা কি, দেখো অ্যাকচুয়ালি a মানে হচ্ছে এই a ভার্টেক্সে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে একে বলা হচ্ছে অ্যাঙ্গেল a, এটাকে বলা হয় অ্যাঙ্গেল b, এটাকে বলা হয় অ্যাঙ্গেল c। অর্থাৎ ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাঙ্গেল A অ্যাঙ্গেল B অ্যাঙ্গেল C। তো সেই হিসাবে কোঅর্ডিনেটের ফর্মুলা হচ্ছে এটা কমা এটা। ওকে, আমাদের যদি এখানে অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকে এবং ভার্টেক্স গুলো দেওয়া থাকে, আমরা এই ফর্মুলায় ফেললে খুব ইজিলি সার্কামসেন্টারের যে কোঅর্ডিনেট সেটা বার করতে পারবো। এবার একটা জিনিস দেখো, যদি আমি সাইন 2a দিয়ে না বার করতে চাই, কস দিয়ে বার করতে চাই, কোনো কোনো ক্ষেত্রে কস দিয়েও বার করতে হতে পারে, যেমন ভাবে অ্যাঙ্গেল গুলো দেবে সেইভাবে করবো। তো সেক্ষেত্রে আমাদের কস দিয়ে অপর একটা ফর্মুলা আছে অর দিয়ে, যে x1 sin 2a, sin 2 এর বদলে আমরা লিখবো a cos a, অর্থাৎ a x1 cos a
প্লাস এখানে হয়ে যাবে বি এক্স টু কস বি প্লাস সি এক্স থ্রি কস সি বাই এ কস এ প্লাস বি কস বি প্লাস সি কস সি। এইভাবে কিন্তু সার্কামসেন্টারকে লেখা যায়, যেখানে অবভিয়াসলি স্মল এ স্মল বি স্মল সি এগুলো কি না, এটা হচ্ছে স্মল এ হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, সি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি এবং এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি, সেটা আগে আমি বলেছি। তো কস দিয়ে করতে গেলে বাহুগুলোর দৈর্ঘ্য চাই, আর বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমার না বার করতে হয় তাহলে আমাকে সাইনের ফর্মুলাটা ফেলতে হবে। এবার যেখানে যেটা প্রয়োজন হবে, যেমন ধরো একটা এক্সাম্পল আমি এখানে নিয়ে এসেছি, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, তার ভার্টেক্স গুলো দেওয়া আছে, এটা x1 y1, ধরো এটা x2 by2, এটা x3 by3, এবং এর দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু cos ইনভার্স 1/√10, আর থার্ড অ্যাঙ্গেলটা দেওয়া আছে cos ইনভার্স 4/5। দেন ফাইন্ড দ্য সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এখানে সবার প্রথম দেখো x1 কি দেওয়া আছে, x1 1, x2 2, x3 3, ওকে। y1 কি আছে, y1 2, y2 3 and y3 হচ্ছে 1। অ্যাঙ্গেল এ দেখো, এখান থেকে আমি কি বলবো, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি দুটোই cos ইনভার্স 1/√10, মানে অ্যাঙ্গেল এ সমান cos ইনভার্স 1/√10, দ্যাট মিনস cos অফ এ সমান 1/√10। সিমিলারলি একইভাবে cos অফ বি সমানও 1/√10 লিখবো, আর cos অফ সি সমান দেওয়া আছে 4/5। তাহলে এখানে খেয়াল করে দেখো আমার কোন ফর্মুলাটা ফেলা সুবিধে হবে, সাইনের ফর্মুলা নাকি কসের ফর্মুলা। সাইন 2 এ যদি আমাকে ফর্মুলায় ফেলতে হয় তাহলে এই cos a থেকে আমাকে সাইন 2 এর ভ্যালু বার করতে হবে। সিমিলারলি cos b cos c এর ক্ষেত্রে যেটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, তার থেকে আমি এখানে যদি সিম্পলি বাহুগুলোর দৈর্ঘ্যগুলো বার করে নিই, দিয়ে cos এর ফর্মুলাটা ফেলে দিই, তাহলে কিন্তু আমার অনেক ইজি হবে। অর্থাৎ আমার এক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 2,3, এটা হচ্ছে আমার 3,1, এটা a, এটা b, এটা c। তাহলে এখানে প্রথমে a ইকুয়ালস টু বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এর ভ্যালুটা আমি বার করে নেবো, এর ভ্যালু হয়ে যাবে 2 - 3 হোল স্কোয়ার প্লাস 3, এটা 1 হচ্ছে 3 - 1 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে হয়ে যাচ্ছে √1 প্লাস 4, দ্যাট মিনস √5। একইভাবে বি বাহুটা হয়ে যাবে এসি, সেটা কি হয়ে যাবে আমার, সেটা হয়ে যাচ্ছে 1 - 3, দ্যাট মিনস 4 প্লাস 2 - 1, দ্যাট মিনস 1, এটা হয়ে যাবে √5। এগেন সি, স্মল সি অ্যাকচুয়ালি, স্মল সি হয়ে যাবে এ বি, এ বিটা কি আসবে 2 - 1, 1 and 2 - 3, that means also 1 square, that means √2। ওকে, তাহলে আমি তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এবিসি। তাহলে এবার আমাকে কি করতে হবে না, সার্কামসেন্টারের ফর্মুলা, সেকেন্ড ফর্মুলাটা পুট করতে হবে। সেকেন্ড ফর্মুলা আমাদের কি ছিল দেখে নাও, a x1 cos a, b x2 cos b plus c x3 cos c by a cos a plus b cos b plus c cos c। ভ্যালুগুলো পুট করে দেবো। তো ভ্যালুগুলো পুট করলে আমার এখানে যেটা আসবে, সার্কামসেন্টারকে সি দিয়ে চিহ্নিত করলে সি এর কোঅর্ডিনেট দেখো, a x1, a means √5, ওকে, x1 means 1, a x1 into কি হবে, a x1 into cos a, তাই তো, a x1 into cos a, তাহলে cos এর ভ্যালু এখানে আমি রেখেছি 1/√10 প্লাস b x2, b means এখানে কত, b means এখানে √5, x2 মানে হচ্ছে 2, again cos b মানে 1/√10 প্লাস c x3, c x3 cos c, c means হচ্ছে এখানে √2, x3 মানে 3 and cos c মানে হচ্ছে 4/5 বাই নিচে এটা হয়ে যাবে √5, অর্থাৎ a cos c, a cos c মানে √5/√10 প্লাস b cos b, b cos b মানে হচ্ছে √5/√10 প্লাস c cos c, that means c means 2 cos c মানে হচ্ছে 4/5। ওকে, তোমরা ঠিক সিমিলারলি y কোঅর্ডিনেটটা ক্যালকুলেট করবে এবং x y কোঅর্ডিনেট থেকে তোমরা c এর যে কোঅর্ডিনেট হবে সেটা বার করতে পারবে। সিমিলারলি সেম ফর্মুলা তোমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছি। তো আমি আর বাকিটা করছি না, তোমরা এটা করে নেবে, আমার এখানে জায়গাও অল্প। নেক্সট আমি টপিকটায় চলে যাচ্ছি, টু ইম্পর্টেন্ট ট্রিক্স ফর সার্কামসেন্টার। সার্কামসেন্টারের উপর দুটো ইম্পর্টেন্ট ট্রিক্স এখানে শিখতে হবে। সবার প্রথম দেখো, এর আগের পৃষ্ঠায় আমরা সার্কামসেন্টার বার করার জন্য আমাদের কি কি প্রয়োজন ছিল, এই ফর্মুলাটায় তিনটে ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের কোঅর্ডিনেট x1 y1 x2 y2 x3 y3 দেওয়া থাকতে হবে, সাথে সাথে তিনটে অ্যাঙ্গেল দেওয়া থাকতে হবে a b c, তবেই আমি এই ফর্মুলায় বার করতে পারবো। তো সাপোজ ধরো
একটাও অ্যাঙ্গেল দেওয়া নেই, শুধুমাত্র ভার্টেক্সের কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে, তাহলেও আমরা সার্কামসেন্টার বার করতে পারবো। এবং তার জন্য ফর্মুলাটা হচ্ছে এটা, যেখানে এ বি সি তিনটে ভার্টেক্স দেওয়া আছে, x1 y1 x2 y2 অ্যান্ড x3 y3। তাহলে তোমাদের সার্কামসেন্টারের কোঅর্ডিনেটটা দাঁড়িয়ে যাবে ঠিক এরকম, x1 প্লাস x2 প্লাস ল্যামডা ইন্টু y1 মাইনাস y2 বাই 2, y1 প্লাস y2 মাইনাস ল্যামডা ইন্টু x1 মাইনাস x2 বাই 2। এবার ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে r1 ভেক্টর ইন্টু r2 ভেক্টর বা r1 ভেক্টর ডট r2 ভেক্টর বাই ডিটারমিনেট অফ p। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে ডিটারমিনেট অফ পি। এখানে পিটা কি? পিটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমাদেরকে প্রথমেই ক্যালকুলেট করে নিতে হবে। x1 মাইনাস x3, y1 মাইনাস y3, x2 মাইনাস x3, y2 মাইনাস y3। এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেট হচ্ছে ডিটারমিনেট পি, যেটা নিচে বসবে। এবং r1 ভেক্টর r2 ভেক্টরটা কি? r1 ভেক্টর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ম্যাট্রিক্সটা আছে তার রো 1 অর্থাৎ ফার্স্ট রোটাকে যদি ভেক্টর হিসেবে ট্রিট করা হয়, অর্থাৎ x1 মাইনাস x3 i প্লাস y1 মাইনাস y3 j। ওকে, তাহলে এটা হবে r1 ভেক্টর। সিমিলারলি r2 ভেক্টর হচ্ছে রো 2 ভেক্টরটা, অর্থাৎ x2 মাইনাস x3 i প্লাস y2 মাইনাস y3 j। এটা হচ্ছে r2 ভেক্টর। তো এখান থেকে আমি ল্যামডার ভ্যালু r1 ডট r2 বাই ডিটারমিনেট অফ p বা এটাকে আমি ডেপ্থ p লিখতে পারি, ক্যালকুলেট করলে তাহলে কিন্তু ডাইরেক্টলি উইদাউট নিড অফ এনি অ্যাঙ্গেল, আমাদের কোনো অ্যাঙ্গেলের প্রয়োজন ছাড়াই কিন্তু আমরা সার্কামসেন্টারের কোঅর্ডিনেটটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এর উপর বেস করে একটা এক্সাম্পল আমরা সলভ করব। তার আগে আমরা সেকেন্ড ট্রিক্সটা দেখে নেবো। সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে, ধরো সাপোজ এ আর বি দুটো ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া আছে, সি ভার্টেক্সটার কোনো কোঅর্ডিনেট দেওয়া নেই, তার বদলে সি অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেল সি ইজ গিভেন। অর্থাৎ আমার একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের এ এর কোঅর্ডিনেট সাপোজ x1 y1 দেওয়া আছে, বি এর কোঅর্ডিনেট সাপোজ x2 y2 দেওয়া আছে, সি অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে, সি ভার্টেক্সটা দেওয়া নেই, অনলি সি অ্যাঙ্গেলটা দেওয়া আছে। সেক্ষেত্রে সার্কামসেন্টারটা কি হবে? সেক্ষেত্রে সার্কামসেন্টারের বের করার ফর্মুলা, শর্টকাট ফর্মুলা তোমরা এখানে দেখে নাও, x1 প্লাস x2 প্লাস মাইনাস cot c y1 minus y2 by 2, y1 plus y2 plus minus cot c x1 minus x2 by 2। কি ব্যাপারটা হচ্ছে দেখো, ঠিক এর আগের যে ফর্মুলাটা আমরা করলাম সেখানে ল্যামডার জায়গায় খালি প্লাস মাইনাস cot c বসাবো, প্লাস মাইনাস cot c বসাবো, তাহলেই আমাদের কিন্তু এই সেম জিনিস চলে আসবে। প্লাস মাইনাস থাকার অর্থ দুটো কোঅর্ডিনেট আসবে, দুটো করে কোঅর্ডিনেট, একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য। যাই হোক, তাহলে আমরা সার্কামসেন্টারের কোঅর্ডিনেট কিন্তু এভাবেও পেতে পারি। আর যদি তোমাদেরকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, তার সার্কামসেন্টার বের করা হচ্ছে সব থেকে ইজি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড যেটা হাইপোটেনাস, হাইপোটেনাসের মধ্যবিন্দু বা অতিভুজের মধ্যবিন্দুটাই হবে সার্কামসেন্টার অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অতিভুজের মধ্যবিন্দুই হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কামসেন্টার, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল সলভ করি এখানে। ফাইন্ড দ্য সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর 2,2, 4,2, 0,4। দেখো এখানে কিন্তু অনলি আমার ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স দেওয়া আছে, কোনো রকম অ্যাঙ্গেল দেওয়া নেই। তাহলে আমাদেরকে কোন ফর্মুলায় ফেলতে হবে? ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নম্বর 2 যখনই ফেলবো তখনই সবার প্রথম আমাকে পি ক্যালকুলেট করে নিতে হবে। পি ইকুয়ালস টু হচ্ছে x1 মাইনাস x3, y1 মাইনাস y3, x2 মাইনাস x3 অ্যান্ড y2 মাইনাস y3। সবার প্রথম x1 y1 এগুলো কি সেগুলো আমি লিখে নেবো। x1 ধরলাম 2, x2 হচ্ছে 4, x3 হচ্ছে 0, y1 2, y2 2 অ্যান্ড y3 সমান 4। এবার আমি ক্যালকুলেট করবো। তাহলে পিটা আমার অ্যাকচুয়ালি কি আসবে? x1 মাইনাস x3 দ্যাট মিনস 2, y1 minus y3 that means minus 2, x2 minus x3 that means হচ্ছে 4 and y2 minus y3 that means হচ্ছে minus 2। এটা যদি p হয় তাহলে ডিটারমিনেট অফ p আমার কাজে লাগবে, এটা আমি বার করে নিই। 2 minus 2 4 minus 2 that means এটা হয়ে যাবে minus 4 minus of minus 8 that means minus 4 plus 8 that is plus 4। ডিটারমিনেন্ট অফ পিটা হচ্ছে প্লাস 4। ওকে, এবার r1 ভেক্টর কি হবে? r1 ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে 2i মাইনাস 2j অ্যান্ড r2 ভেক্টরটা কি হবে অ্যাকচুয়ালি? এটা হয়ে যাবে 4i মাইনাস 2j। তাহলে r1 ডট r2 কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 8 প্লাস 4 দ্যাট ইজ 12 অ্যান্ড এটা ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ p, তার মানে এটা ডিভাইডেড বাই
অ্যাকচুয়ালি 4, দ্যাট মিনস 3। তো ল্যামডার ভ্যালু অ্যাকচুয়ালি আমি তাহলে বার করলাম r1.r2 বাই ডিটারমিনেন্ট অফ p ইকুয়ালস টু 3। তো ল্যামডা ইকুয়ালস টু 3 এটা পেয়ে গেলাম। এবার আমাদের ফর্মুলা কি ছিল? সেকেন্ড ফর্মুলা x1 প্লাস x2 প্লাস ল্যামডা ইন্টু y1 মাইনাস y2 বাই 2 কমা y1 প্লাস y2 মাইনাস ল্যামডা ইন্টু x1 মাইনাস x2 বাই 2 বসিয়ে দেবো ফর্মুলায়। যদি বসিয়ে দিই এখানে, তো আমার কাছে কি আসবে তাহলে দেখে নাও। তাহলে আমার হচ্ছে x1 প্লাস x2, x1 প্লাস x2 মিনস 6 প্লাস ল্যামডা ইন্টু দ্যাট মিনস 3 ইন্টু y1 মাইনাস y2, y1 মাইনাস y2 মানে 0 y2 কমা তারপর একটা কি হবে y1 প্লাস y2, y1 প্লাস y2 মিনস 4 মাইনাস ল্যামডা ইন্টু x1 মাইনাস x2 দ্যাট মিনস মাইনাস 2 বাই 2। ওকে, x1 মাইনাস x2 মানে হচ্ছে মাইনাস 2 এন্ড মাইনাস ল্যামডা। তো এখান থেকে আমি কোঅর্ডিনেটটা তাহলে আলটিমেটলি কি পাবো সার্কামসেন্টারে, সেটা হচ্ছে এখান থেকে 6/2 দ্যাট মিনস 3, এখান থেকে হচ্ছে 4 প্লাস 6 10/2 দ্যাট মিনস 5। তো 3,5 ইজ দ্য কোঅর্ডিনেট অফ সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। তো এইভাবে শর্টকাট ফেলে যখন যেটা প্রয়োজন হবে আমাদের কিন্তু সার্কামসেন্টার ক্যালকুলেট করতে হবে। নেক্সট আসবো অর্থো সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল। দেখো আমরা এর আগে কি কি পড়লাম, সেন্ট্রয়েড পড়েছি, তারপর আমরা ইন সেন্টার পড়েছি, তারপর আমরা সার্কাম সেন্টার পড়েছি, এরপর আমরা পড়বো অর্থো সেন্টার। অর্থো সেন্টার বা লম্ব কেন্দ্র যেটাকে বলা হয় বা অন্য যে কোনো নামে তোমরা বলতে পারো। তো অর্থো সেন্টার অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটাকে দেখো। অর্থো সেন্টার হচ্ছে অ্যাকচুয়ালি অর্থো সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল্টিটিউড। অল্টিটিউড মানে উচ্চতা, অর্থাৎ প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যদি ত্রিভুজটার উচ্চতাগুলো বা হাইট গুলোকে ড্র করা হয়, সেই হাইট গুলো অ্যাকচুয়ালি যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটাকে আমরা যদি এইচ নাম দিই, তো এইচ কে বলা হবে অর্থো সেন্টার। ওকে, অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্স থেকে অপর সাইডস এর উপর একটা করে পারপেন্ডিকুলার বা একটা করে লম্ব ড্র করব। সাপোজ এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, সাপোজ আমি মধ্যবিন্দু বা অন্য কোনো কন্ডিশন দেখবো না, জাস্ট এই ভার্টেক্স থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবো, এটা পারপেন্ডিকুলার হবে। এই ভার্টেক্স থেকে এর উপর ড্র করবো পারপেন্ডিকুলার, এই ভার্টেক্স থেকে এর উপর ড্র করবো পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলার বা লম্বগুলো যে পয়েন্টে মিট করবে সেটাই হবে অর্থো সেন্টার এইচ। এখন এই অর্থো সেন্টার এইচ পার করার কি সূত্র আছে সেটা আমরা দেখে নেবো। দেখো ABC তিনটে ভার্টেক্স যদি x1 y1 x2 y2 এন্ড x3 y3 দেয়া থাকে, তাহলে আমাদের অর্থো সেন্টারের ফর্মুলা হয়ে যাবে x1 tan a plus x2 tan b plus x3 tan c by tan a plus tan b plus tan c, comma y1 tan a plus y2 tan b plus y3 tan c by tan a plus tan b plus tan c। Where similarly ABC, ক্যাপিটাল ABC মানে হচ্ছে অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C, এবং সিমিলারলি এটার আরেকটা ফর্মুলা আছে সেক দিয়ে ফর্মুলাটা বসালে এটা হয়ে যাবে a x1 sec a plus b x2 sec b plus c x3 x sec c by a sec a plus b sec b plus c sec c। তো এইখান থেকে কিন্তু আমরা বার করতে পারবো যেখানে স্মল a স্মল b স্মল c মানে হচ্ছে BC বাহুর লেন্থ, CA বাহুর লেন্থ, AB বাহুর লেন্থ। ওকে, তো এই ফর্মুলা কাজে লাগিয়ে অর্থো সেন্টার বার করতে হবে। অর্থো সেন্টারের দুটো নোট আমরা দেখে নেবো, ইম্পর্টেন্ট ট্রিক ফর অর্থো সেন্টার, শর্টকাট বলতে পারো। যদি অর্থো সেন্টারে একটা ত্রিভুজ দেওয়া থাকে যার একটা ভার্টেক্স 0 0, অপরটা x1 y1 এবং আরেকটা x2 y2, এখানে এটা মিসিং হয়েছে, অর্থাৎ তিনটে ভার্টেক্সের মধ্যে একটা ভার্টেক্স যদি 0 0 হয়, সেক্ষেত্রে তার অর্থো সেন্টার কি হয়ে যাবে, তার অর্থো সেন্টার হয়ে যাবে ল্যামডা ইন্টু y2 মাইনাস y1 কমা মাইনাস ল্যামডা ইন্টু x2 মাইনাস x1, যেখানে ল্যামডার ভ্যালুটা হচ্ছে এটা। শর্টকাট রুল বারবার বলছি, নোট করো, নোট না করলে কিন্তু মনে থাকবে। তো একটা যদি অরিজিন হয়ে যায় সবসময় তার অর্থো সেন্টার কিন্তু খুব সহজে এই ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো। তখন কিন্তু আর আমার অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের প্রয়োজন নেই, অ্যাঙ্গেল ছাড়াই একটা পয়েন্ট যদি আমার অরিজিন থাকে কোনো অ্যাঙ্গেলের প্রয়োজন নেই, অর্থো সেন্টার আমরা ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলায়। নেক্সট রিমার্কস কি বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অর্থো সেন্টার অ্যান্ড সার্কাম সেন্টার ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 0। অর্থাৎ অর্থো সেন্টার অ্যান্ড সার্কাম সেন্টার কি হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে আমি একটু আগে বললাম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অর্থো সেন্টার সার্কাম সেন্টার কোইনসাইড করে একটা পয়েন্টে, মানে অর্থো সেন্টারও যা সার্কাম সেন্টারও তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, নেক্সট বলছে ইফ দ্য সার্কাম সেন্টার অ্যান্ড সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল আর রেসপেক্টিভলি, ধরো সার্কাম সেন্টারটা দেওয়া আছে আলফা কমা বিটা আর অর্থো সেন্টারটা সার্কাম সেন্টারটা দেওয়া আছে আলফা কমা বিটা, সেন্ট্রয়েডটা দেওয়া আছে গামা কমা ডেল্টা। সেক্ষেত্রে অর্থো সেন্টার বার করার ফর্মুলা হচ্ছে 3 গামা মাইনাস 2 আলফা 3 ডেল্টা মাইনাস 2 বিটা। মাথায় রাখতে হবে সমস্ত শর্টকাট গুলো। এবার আমি একটা প্রবলেমে চলে যাই। ইফ এ ট্রায়াঙ্গেল হ্যাজ ইটস অর্থো সেন্টার at 1 1 and circum center at 3,2 3/4, then find the centroid and 9 point center। অ্যাকচুয়ালি 9 পয়েন্ট সেন্টারটা আমি এখন পড়াবো না, এটা পরে পড়াবো। তো 9 পয়েন্ট সেন্টারটা পড়াইনি, তোমরা এটা
এখন মাথায় আনার দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখো, ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। আমার যদি অর্থ সেন্টার 1 1 দেওয়া থাকে, অর্থ সেন্টার সাপোজ H11 দেওয়া আছে, সার্কাম সেন্টার C দেওয়া আছে 3/2 3/4, তাহলে সবসময় জানবে সেন্ট্রয়েডটা, এদের সেন্ট্রয়েডটা কি হবে, অর্থ সেন্টার আর সার্কাম সেন্টারকে 2:1 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করবে। সেন্ট্রয়েড সবসময় কিন্তু G 2:1 রেশিওতে অর্থ সেন্টার এবং সার্কাম সেন্টারকে ডিভাইড করবে। তাহলে G এর কোঅর্ডিনেট এখান থেকে ইজিলি আমি বার করে দিতে পারবো। কিভাবে বার করবো, তাহলে এটা হয়ে যাবে 3 + 1/3, এখান থেকে এটা হয়ে যাবে 3/2 + 1/3। ওকে, দেন এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 4/3, 3/2, 3/2 দ্যাট মিনস 5/2 and 5/6। তো এটা হয়ে যাচ্ছে আমার সেন্ট্রয়েড। খুব ইজিলি বার করবো, এবং এই ট্রিক্স গুলো জানতে হবে যে সেন্ট্রয়েড সর্বদা কিন্তু কি হয়, সেন্ট্রয়েড আর সার্কাম সেন্টার এবং অর্থ সেন্টারকে 2:1 রেশিওতে ডিভাইড করে সেন্ট্রয়েড। আবার সেন্ট্রয়েড কি করে, সেন্ট্রয়েড যেমন অর্থ সেন্টার আর সার্কাম সেন্টারকে 2:1 রেশিওতে ডিভাইড করে, সিমিলারলি কিন্তু সেন্ট্রয়েড জি এ কিন্তু ট্রায়াঙ্গেলের যে মধ্যমাটা, সেই মধ্যমাটাকেও 2:1 অনুপাতে ডিভাইড করে। মাথায় রাখতে হবে সেন্ট্রয়েড জি মিডিয়ানকে 2:1 অনুপাতে ডিভাইড করে ইন্টারনালি, এবং অর্থ সেন্টার এবং সার্কাম সেন্টারকেও 2:1 অনুপাতে ডিভাইড করে সেন্ট্রয়েড বা ভারকেন্দ্রটা। ওকে, তো এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবে। লাস্ট টপিক আজকের ক্লাসের আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল। বিশেষ কিছু নেই, ত্রিভুজের এরিয়া পড়বো, ত্রিভুজের এরিয়া দিয়ে কিভাবে চতুর্ভুজ বা বহুভুজের এরিয়া বার করতে হয় সেই ফর্মুলা পড়বো, এবং একটা দুটো প্রবলেম সলভ করবো, ব্যাস আজকের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা লোকাস স্টার্ট করবো, লোকাস অফ এ পয়েন্ট কি জিনিস, সেগুলো দিয়ে কিভাবে WBJET কোশ্চেন এসছে সেসব দেখে নেবো। তো আজকের ক্লাসটা কিন্তু আগামী ক্লাসগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং শর্টকাট ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। চলো দেখে নিই। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তিনটে ভার্টেক্স, একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স যদি দেওয়া থাকে, তার এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে এটা। ওকে, এটা তোমরা আগের ক্লাসে পড়েছো, ক্লাস 9 থেকে পড়ে আসছো, ক্লাস 9 10-এ পড়ে এসছো, এবং এটাকে আমরা উঁচু ক্লাসে যেভাবে ট্রিট করবো ডিটারমিনেটের আকারে, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি তোমরা 9 10-এ পড়ে এসছো। এই যে ফর্মুলাটা ডিটারমিনেট দিই, এটা তোমরা ক্লাস 12-এ পড়বে। ওকে, তো ক্লাস 12-এর ফর্মুলা অনুযায়ী ডিটারমিনেটটা আমাদের কাছে অনেক ইজি মনে হবে। যদি কারোর কাছে এই ক্লাস 9 10-এর ফর্মুলা ইজি মনে হয়, সে সেটাই মনে রাখবে, কোনো অসুবিধা নেই। ডিটারমিনেট ফর্মুলাটা অ্যাকচুয়ালি দেখো, হাফ ইন্টু x1y1 x2y2 x3y3 আর একটা পুরো কলাম 1 1 1। ওকে, বাস, খুব ইজি। এবার এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, যেটা আমরা এখানে ডিটারমিনেট আকারে লিখেছি, এটা হচ্ছে 3x3 বা থার্ড অর্ডারের একটা ডিটারমিনেট। তো থার্ড অর্ডারের ডিটারমিনেটটাকে এইভাবে ভেঙেও আমরা সেকেন্ড অর্ডারের ডিটারমিনেট আকারেও লিখতে পারি, যেখানে ওই একই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা দাঁড়াবে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে এই দাঁড়িটা হচ্ছে মড। মড কেন নেওয়া হচ্ছে, এরিয়া মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা নেওয়া হবে। এই ভ্যালুটা, ডিটারমিনেটের ভ্যালুটা কখনো নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, কিন্তু ডিটারমিনেটের ভ্যালু নেগেটিভ এলেও আমাদেরকে অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালুটাই নিতে হবে, কারণ এরিয়ার ভ্যালু কখনো নেগেটিভ হয় না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, মড সিম্বল একটা নিতে হয়েছে। মড মানে সবসময় পজিটিভ ভ্যালুটা নেবো। ঠিক সিমিলারলি এখানেও মড নেওয়া হয়েছে, কারণ পজিটিভ ভ্যালু নিতে হবে এরিয়ার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু x1y1 x2y2 x2y2 x3y3 x3y3 x1y1। তো এইভাবেও কিন্তু তোমরা মনে রাখতে পারো, যার যেটা সুবিধে সে সেই ফর্মুলা অ্যাপ্লাই করবে। নেক্সট আসছি এরিয়া অফ পলিগন, বহুভুজ। বহুভুজের ক্ষেত্রে দেখো, এখানে বহুভুজ মানে হচ্ছে সেই বহুভুজের একাধিক শীর্ষবিন্দু আছে, যেমন এখানে n-টা ভার্টেক্স আছে, x1y1 x2y2 করে করে xn yn পর্যন্ত n সংখ্যক ভার্টেক্স আছে, তাই এটা একটা পলিগন অফ n ভার্টিসেস। এখন যদি 4টে ভার্টেক্স থাকতো, তাহলে সেটা কি হতো, কোয়াড্রিল্যাটারাল হয়ে যেত, চতুর্ভুজ হয়ে যেত। তাহলে এই পলিগনের ফর্মুলাটা মনে রাখলেই চতুর্ভুজের ফর্মুলা বা চতুর্ভুজের এরিয়া বার করার ফর্মুলা আমরা কিন্তু জানতে পারবো। তাহলে এখানে আমাদেরকে পলিগনের ফর্মুলাটা প্রথম জানতে হবে। যদি n-টা ভার্টিসেস এইভাবে দেওয়া থাকে, x1y1 x2y2 x3y3 ডট ডট করে আপ টু xn yn পর্যন্ত, তাহলে তার এরিয়াটা কি হবে, ঠিক এর আগে যেমন ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে লিখেছিলাম সেকেন্ড অর্ডারের ডিটারমিনেট দিয়ে, ঠিক সেইভাবে হাফ ইন্টু মডিউলাস অফ x1y1 x2y2। আবার এখানে শুরু হবে x2y2 থেকে, x2y2 x3y3, এখানে শুরু হবে x3y3 বা x4y4, তারপরে x4y4 x5y5, এভাবে চলতে চলতে লাস্টের টার্মটা xn yn, এইটা আবার প্রথমে ঘুরে আসবে x1y1 এ, শেষ হয়ে যাবে। এবং এটাকে মনে রাখার একটা পদ্ধতি আছে, এখানে দেখো গ্রাফিক্যালি আমি দেখিয়েছি, যে তোমরা যদি মনে না রাখতে পারো, এইভাবে x1y1 x2y2 এইভাবে যতগুলো পয়েন্ট আছে লিখতে থাকো, দিয়ে শেষ পয়েন্টটা লেখো, তার নিচে আবার প্রথম পয়েন্টটা লেখো, লম্বা ভাবে এভাবে।
দিয়ে তোমাদেরকে মনে রাখতে হবে যখন বাঁ দিক থেকে ডান দিকে আসবে নিচের দিকে অ্যারো, আর ডান দিক থেকে বাঁ দিকে ওপরের দিকে অ্যারো। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখানে হাফ নিয়ে নেবে মড x1, ধরো এখানে x2 y2 আছে, তারপরে x3 y3 আছে, তারপরে x4 y4 আছে, তাহলে সব সময় নিচের দিকে নামবে, প্রথম বাঁ থেকে ডানে, তারপর উপরে উঠবে, নিচে ওপরে। তাহলে প্রথমেই হবে x1 y2 x1 y2, ঠিক আছে। সবসময় নিচের অ্যারোগুলোকে আগে ক্যালকুলেট করে নিই, x1 y2 প্লাস, তারপরে দেখো x2 এর সঙ্গে y3 নিচে এসছে, x2 y3, তারপরে দেখো x3 এর সঙ্গে y4 এসছে, x3 y4, এইভাবে চলতে থাকবে। মাইনাস, এবার ওপরের গুলো ক্যালকুলেট করবো, x2 y1 প্লাস, তারপরে হবে দেখো x3 y2 প্লাস ডট ডট করে এইভাবে মডিউলাস ক্লোজ। তো এইভাবে আমাদেরকে কিন্তু মনে রাখতে পারি আমরা, সেটা ট্রায়াঙ্গেলেরই হোক, কোয়াড্রিল্যাটারালই হোক, পলিগনেরই হোক। তো আমি পলিগনটা শিখিয়ে দিলাম, মানে এখান থেকে তোমরা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, ত্রিভুজ সবার ক্ষেত্রফল এই ফর্মুলায় বার করতে পারবে। এরপর আমরা দেখে নেব যে এতক্ষণ আমরা কি দেখলাম, যে ভার্টেক্স গুলো দেওয়া আছে সেটা ট্রায়াঙ্গেল হোক বা তোমাদের কোয়াড্রিল্যাটারাল হোক, সেই ভার্টেক্স গুলো কি আছে না কার্টেসিয়ান কোঅর্ডিনেটে x1 y1 x2 y2 দেওয়া আছে। সেখানে আমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করার ফর্মুলা করেছি। এবার যদি ভার্টেক্স গুলো তোমাদের পোলার কোঅর্ডিনেটে দেওয়া থাকে, সাপোজ তিনটে ভার্টেক্স দেওয়া আছে পোলার কোঅর্ডিনেটে r1 θ1 r2 θ2 r3 θ3। পোলার কোঅর্ডিনেট কি জিনিস এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি, কিভাবে হয় ডিটেলস বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি আগের ক্লাসটা বারবার বলছি দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখো, নাহলে কিন্তু বুঝবে না। একটার সঙ্গে একটা ক্লাস ইন্টারলিঙ্ক থাকবে, তাই প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো, তবেই পরের ক্লাসগুলো সম্পূর্ণ বুঝতে পারবে। তাহলে পোলার কোঅর্ডিনেটে যদি a এর কোঅর্ডিনেট r1 θ1, b r2 θ2, c r3 θ3 হয়, তাহলে এই ক্ষেত্রে abc ট্রায়াঙ্গেলের এরিয়াটা দাঁড়িয়ে যাবে হাফ ইন্টু মডিউলাস r1 r2 r1 r2 sin θ1 মাইনাস θ2 θ1 মাইনাস θ2। এইভাবেই কিন্তু তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। r2 r3 sin θ2 minus θ3, r3 r1 sin θ3 minus θ1 mod close। এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে কোঅর্ডিনেট গুলো দেওয়া থাকলে তোমরা অনেকে যেটা করো কার্টেসিয়ানে কনভার্ট করো, তারপর বের করো, দরকার নেই। পোলার কোঅর্ডিনেটেই এরিয়া অফ ট্রায়াঙ্গেল তুমি বার করতে পারবে। নেক্সট আসছি, ধরো এতক্ষণ আমরা বললাম যে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলো যদি দেওয়া থাকে তাহলে তার এরিয়া বার করার ফর্মুলা। ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলো দেওয়াই নেই, তার বদলে কি দেওয়া আছে, প্রত্যেকটা সাইডের ইকুয়েশন দেওয়া আছে, a1x b1y plus c1, a2x b2y plus c2 এবং a3x plus b3y plus c3। তিনটে সাইডের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে তোমার ট্রায়াঙ্গেলটার এরিয়া কি করে বার করবে? তোমরা কি করবে, এর ইকুয়েশন সলভ করে এটা বার করবে, এটার সঙ্গে এটা সলভ করে এটা বার করবে, এটার সঙ্গে এটা সলভ করে এটা বার করবে। ঘন্টা লেগে যাবে, ঘন্টা ভর লেগে যাবে, মানে অনেক সময় লেগে যাবে। সলভ করে করে ভার্টেক্স গুলো বার করতে গেলে বহু সময় লাগবে। তার থেকে যে শর্টকাটটা আমি শেখাচ্ছি সেটা এখানে খেয়াল করো। ডাইরেক্ট তোমাদের a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এর ভ্যালুগুলো সবার প্রথম লিখে নাও। ঠিক আছে, দেওয়া থাকবে, লিখে নিলে। লিখে নেওয়ার পর তোমাকে ডেল্টা এরিয়াটা কি করতে হবে, লিখে নেওয়ার পর তোমাকে ডিটারমিনেট বার করতে হবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই ডিটারমিনেটের ভ্যালুটা বার করো। সাথে সাথে এই c1 ডিটারমিনেটের কোফ্যাক্টর কি হবে, কোফ্যাক্টর হবে এটা প্লাস ক্যাপিটাল c1, অ্যাকচুয়ালি ক্যাপিটাল c1 মানে হবে প্লাস ডিটারমিনেট অফ, আচ্ছা প্লাস না দিয়ে আমি এখানে বুঝিয়ে দিই। এই যে c1 এর কোফ্যাক্টর, c1টা কত নম্বর রো, ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 হবে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম। ডিটারমিনেট c1 রো আর এই কলামটা বাদ দিয়ে a2 b2 a3 b3, এটা হচ্ছে c1 কোফ্যাক্টর বা সহগুণনীয়ক বার করা তোমরা ডিটারমিনেন্টের চ্যাপ্টারে আশা করি পড়েছো বা ম্যাট্রিক্সের চ্যাপ্টার পড়ে নিয়েছো। তো আজকে আমরা সেটাকে একটু ঝালিয়ে দিচ্ছি যদি কারোর মনে না থাকে। ঠিক সিমিলারলি c2 কোফ্যাক্টরটা কি হবে, -1। দেখো c2টা হবে সেকেন্ড রো এন্ড থার্ড কোঅর্ডিনেট, দ্যাট মিন্স 2 প্লাস 3। দেখো এখানে -1 টু দি পাওয়ার 5 মানে -1 চলে আসবে একটা। এবং c2 কি আছে না, c2 হচ্ছে এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে থাকবে a1 b1 a3 b3। ওকে, একইভাবে c3 তাহলে কি হবে, -1 টু দি পাওয়ার c3 মানে এখানে দেখো থার্ড রো এন্ড থার্ড কলাম, দ্যাট ইজ এখানে হয়ে যাবে a1 b1 a2 b2। ওকে, তিনটে কোফ্যাক্টরের ভ্যালু আমি এখান থেকে বার করে নেবো।
বার করার পর এই ফর্মুলায় ফেলবো। ফর্মুলাটা কি বলছে, ডেল্টা, ডেল্টা মিনস এই ট্রায়াঙ্গেলটার এরিয়া সমান 1/2 মডিউলাস অফ C1 ইন্টু C2 ইন্টু C3, মানে এখান থেকে C1 এর যে ভ্যালু বেরোবে, C3 এর যে ভ্যালু বেরোবে, C2 এর যে ভ্যালু বেরোবে, তিনটের গুণফল নিয়ে মডিউলাস নেবো, কারণ সবসময় পজিটিভটা নিতে হবে। তিনটের গুণফল 1 এত ইন্টু এখানে যে ডিটারমিনেন্ট আসবে তার স্কোয়ার, এটা হবে আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন তিনটে সাইডের ইকুয়েশন দেওয়া থাকবে। ওকে ওকে, করোলারি 4। এবার ধরো সাইডের ইকুয়েশন গুলো a1 b1 c1 দিয়ে না দিয়ে এইভাবে দেওয়া আছে, y = m1x + c1, y = m2x + c2, y = m3x + c3। তোমরা চাইলে এগুলোকে কনভার্ট করে নিতে পারবে, a1x + b1 y + c1 = 0 আকারেও কনভার্ট করে লিখতে পারো। কিন্তু যদি তোমরা কনভার্ট না করতে চাও তাহলে ডাইরেক্ট এর একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু c2 - c3 স্কোয়ার বাই m2 - m3, c3 - c1 স্কোয়ার বাই m3 - m1 প্লাস c1 - c2 স্কোয়ার বাই m1 - m2। এই ফর্মুলাতেও তোমরা ডাইরেক্ট পুট করতে পারো। আদারওয়াইজ যদি এই ফর্মুলাটা তোমাদের মনে না রাখতে চাও তাহলে সেকেন্ড ফর্মুলাটা মনে রাখলেও কিন্তু হবে। এই y = m1x, যেমন এটাকে c1 এটাকে সাজিয়ে নিলে আমাদের হয়ে যাবে m1x - y প্লাস c1 = 0। মানে a1 = actually m1, b1 = actually -1, c1 মানে c1। এখান থেকেও কিন্তু আমরা ডাইরেক্ট সেকেন্ড ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করতে পারবো। ওকে, এবার কয়েকটা রিমার্কস আমাদের দেখানোর আছে। ফার্স্ট রিমার্কস বলছে, ইফ এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ গিভেন দেন ইউজ +- সাইন। ধর কোনো প্রবলেমে বলা আছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 24, তাহলে কিছু কন্ডিশন তোমার শর্তানুসারে করে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের সঙ্গে ইকুয়াল করতে হবে। ধরো x - 2 ইন্টু x - 3 এরকম সাপোজ কিছু একটা এলো, যেটা সমান তোমার 24 লিখতে হবে। তাহলে সর্বদা চিহ্নটা সিম্বলটা +- নাও। এরিয়া অফ ট্রায়াঙ্গেল দেওয়া থাকলে সিম্বলটা +- নেবো। ওকে, নেক্সট বলছে ইফ দ্য পয়েন্টস এ বি সি, তিনটে পয়েন্ট দেওয়া আছে আর কোলিনিয়ার, যদি কোলিনিয়ার হয়, আমরা এর আগে সেকশন ফর্মুলা দিয়ে দেখালাম কোলিনিয়ার হলে কি হবে না, সি পয়েন্টটা এ বি কে ইন্টারনালি বা এক্সটার্নালি কোনো একটা λ/1 রেশিওতে ডিভাইড করবে। ল্যামডার যদি কোনো অস্তিত্ব থাকে তাহলেই আমরা বলবো সি পয়েন্টটা ডিভাইড করছে মানেই কোলিনিয়ার। এখানে কিন্তু এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে দেখাবো। দেখো, তিনটে পয়েন্ট যদি একই লাইনে থাকতে হয় তাহলে সবসময় খেয়াল করো এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে। তাহলে এই তিনটে পয়েন্ট দ্বারা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা অনুযায়ী ভ্যালুটা পুট করবো, পুট করে দেখবো যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা 0 হয় দেন তিনটে পয়েন্ট কিন্তু কোলিনিয়ার হচ্ছে। ওকে ওকে, নেক্সট বলছে 4 গিভেন পয়েন্টস উইল বি কোলিনিয়ার, চারটে পয়েন্ট কোলিনিয়ার হবে। তাহলে কি হবে, এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজের এরিয়া বার করার যে ফর্মুলা একটু আগে শেখালাম সেটা 0 দেখালেই বলা যাবে চারটে পয়েন্ট কোলিনিয়ার হবে। ওকে, এবার বলছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্ট x1 y1 x2 y2 and x3 y3 is delta = half into modulus of determinant x1 - x3, x2 - x3, y1 - y3, y2 - y3। মানে এর আগে যে ডিটারমিনেন্ট ফর্মুলাটা করলাম সেটা ছিল 3 ক্রস থার্ড অর্ডার ডিটারমিনেন্ট x1 y1 x2 y2 x3 y3 1 1 1। এক্ষেত্রে এটা ছিল ডেল্টা = হাফ মড। এক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে এই ফর্মুলাটাও কাজে লাগানো যায়, এটা সমানই হচ্ছে হাফ মড x1 - x3 y1 - y3 x2 - x3 and y2 - y3। এই ফর্মুলা দিয়েও কিন্তু আমরা করতে পারবো। এন্ড নাম্বার 5 রিমার্কস কি বলছে, if one vertex x3 y3 is at 0 0, যদি একটা ভার্টেক্স 0 0 হয়, একটা ভার্টেক্স যদি অরিজিনে হয়ে যায় তাহলে ট্রায়াঙ্গেলের ইকুয়েশনটা খুব সহজে আমরা বার করতে পারবো। ডেল্টা = হাফ ইনটু অপর দুটো ভার্টেক্সের অস্তিত্ব আছে, ধরো x1 y1 and x2 y2। তাহলে সিমিলারলি আমরা সিম্পলি এখান থেকে বার করবো x1 y2 - x2 y1 প্লাস হয়ে যাবে। তাহলে এই কটা নোট তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, ভালো করে মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এগুলো সব মেমোরাইজেশনের জন্য। এবং সাথে সাথে আজকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল নিয়ে আমি কমপ্লিট করে দিলাম। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে দেন অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। ক্লাস কেমন লাগছে ফিডব্যাক দিও, যদি ক্লাস ভালো লাগে অবভিয়াসলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভিডিওর নিচে লাল বাটনটা যে কোনো ভাবে প্রেস করে তার ঘন্টাটা বাজিয়ে দাও। এবং নেক্সট ক্লাসে কোঅর্ডিনেট জিওমেট্রির লোকাস স্টার্ট করবো, তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করছো না তারা হয়তো জানতে পারবে না কোন দিন কখন ক্লাস আসবে। তাই তাদেরকে বারবার বলবো সাবস্ক্রাইব করা থাকলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা জানিয়ে দিই নেক্সট ক্লাস কবে আসবে। তো চলো ক্লাস এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে।